আমি 7টি ভাষা বলি। পরিচ্ছন্নতা কর্মীর ছেলের কথা শুনে সিইও আনন্দ শর্মা হাসলেন, কিন্তু পরক্ষণেই তার মুখ গম্ভীর হয়ে গেল। শান্তিদেবী কখনো ভাবেননি যে তার 12 বছরের ছেলে সেই আকাশচম্বী ইমারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডরুমে ঢুকে পড়বে, যেখানে তিনি গত 7 বছর ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করছিলেন। রোহন সবসময়ই এক কৌতূহলী শিশু ছিল, কিন্তু সেই মঙ্গলবার সকালে সে এমন কিছু করে ফেলেছিল যাতে তার মায়ের চাকরি চলে যেতে পারত এবং তার সযত্নে লালন করা স্বপ্নগুলো চুরমার হয়ে যেতে পারত। এটি একটি বহুজাতিক কোম্পানির ত্রৈমাসিক বৈঠকের সময় ঘটেছিল, যখন বাচ্চাটি 32 তলায় অবস্থিত কনফারেন্স রুমের দরজায় এসে দাঁড়াল। 60 বছর বয়সী আনন্দ শর্মা, যিনি ব্যবসায় তার অটল কঠোরতার জন্য পরিচিত ছিলেন, মেক্সিকান কর্মকর্তাদের বোঝাচ্ছিলেন কেন আন্তর্জাতিক চুক্তিগুলো একের পর এক বাতিল হয়ে যাচ্ছিল। তিনি তার নিখুঁত স্যুটে সজ্জিত ছিলেন। ঠিক তখনই দরজা খোলার শব্দে তার কথায় বাধা পড়ল। রোফন তার পুরনো স্কুল ব্যাগ নিয়ে একটি লাল রঙের কোঁচকানো টি শার্ট এবং ক্ষয়ে যাওয়া জুতো পরে ভেতরে এলো, যা শান্তিদেবী গত বছরের শেষে অনেক কষ্টে কিনে দিয়েছিলেন। তার বড় এবং দৃঢ় চোখগুলো সারা ঘরে ঘুরে বেড়াল, যতক্ষণ না তারা সিইওকে খুঁজে পেল। উপস্থিত 5 জন কর্মকর্তা অস্বস্তিতে একে অপরের দিকে তাকাতে লাগলেন। কেউ কেউ ফিসফিস করে বলছিলেন যে এই বাচ্চাটি নিরাপত্তা বলয় পার হলো কিভাবে। মিস্টার শর্মা বিরক্তি ভরে ভ্রূ কুঁচকালেন। স্পষ্টতই এই ব্যাঘাতে তিনি রেগে গিয়েছিলেন। তার কণ্ঠস্বর ঘরের নীরবতাকে একটি ধারালো তলোয়ারের মতো চিড়ে দিল। এইসব কি হচ্ছে? এই বাচ্চা এখানে কিভাবে এলো? রোহন সেই প্রভাবশালী ব্যবসায়ীর সামনে কোনো ভয় দেখাল না। নিজের বয়সের তুলনায় অস্বাভাবিক সাহসের সাথে সে সরাসরি সিইওর দিকে এগিয়ে গেল এবং সবাইকে অবাক করে দিয়ে অনর্গল আরবি ভাষায় কথা বলতে শুরু করল। মিস্টার শর্মা, আপনার বৈঠকে বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু আমাকে আপনার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে, যা আপনার কোম্পানির চুক্তিগুলো বাঁচাতে পারে। যে নীরবতা নেমে এলো তা ছিল কান ফাটানো। আনন্দ শর্মার মনে হলো যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। মুম্বাইয়ে 3 দশক কাটানোর পর তিনি খুব কমই কাউকে এত নিখুঁতভাবে নিজের মাতৃভাষা বলতে শুনেছিলেন। বিশেষ করে একজন সাধারণ পোশাক পরা ভারতীয় বাচ্চার কাছ থেকে তিনি এমনটা আশা করেননি। তুমি কে? তিনি আরবিতে জিজ্ঞেস করলেন বাচ্চাটিকে পরীক্ষা করতে করতে। আমার নাম রোহন। আমার মায়ের নাম শান্তি দেবী। তিনি এখানে ভোরবেলা অফিসগুলো পরিষ্কার করেন। বাচ্চাটি আরবিতে নিখুঁত উচ্চারণের সাথে জবাব দিল। আমি 7টি ভাষা বলি এবং আমি সেই সমস্যার সমাধান করতে পারি যার কারণে গ্রাহকরা চুক্তি বাতিল করছেন। আনন্দ শর্মা অবিশ্বাস্যভাবে মাথা নাড়াতে নাড়াতে বিদ্রূপের হাসি হাসলেন। তার কাছে এই পরিস্থিতিটি এতটাই অদ্ভুত মনে হচ্ছিল যে তা সত্যি হতে পারত না। একজন গরিব বাচ্চা সাফাই কর্মীর ছেলে 7টি ভাষা বলার দাবি করছে এবং সেই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে যা তার সেরা কর্মকর্তারাও সমাধান করতে পারছিলেন না। এটি হাস্যকর। নিরাপত্তারক্ষী, তিনি ইংরেজিতে চিৎকার করে বাচ্চাটিকে ঘর থেকে বের করে দেওয়ার ইশারা করলেন। কিন্তু রোহন ভয় পেল না। কেউ কিছু করার আগেই সে কথা চালিয়ে গেল। এবার নিখুঁত ম্যান্ডারিন ভাষায় সুইচ করে বলল, সমস্যা দাম বা সেবার মানে নয়, সমস্যা যোগাযোগে। আপনারা চীনা কোম্পানির সাথে চুক্তি হারিয়েছেন কারণ অনুবাদক প্রস্তাবে একটি মারাত্মক ভুল করেছিলেন। আনন্দ শর্মা থমকে গেলেন। চীনা চুক্তিটি গত সপ্তাহেই বাতিল হয়েছিল এবং সেই আলোচনার বিবরণ অত্যন্ত গোপনীয় ছিল। কেবল তিনি এবং 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তাই বাতিলের নির্দিষ্ট কারণ জানতেন। চালিয়ে যাও, তিনি ম্যান্ডারিন ভাষায় বললেন, বাচ্চার জ্ঞান পুনরায় পরীক্ষা করার জন্য। চীনা কোম্পানি প্রস্তাবে ব্যবহৃত শব্দটিকে অংশীদারিত্বের বদলে অধীনতা হিসেবে বুঝেছিল। চীনা সংস্কৃতিতে এটি তাদের কোম্পানির আকারের জন্য অপমানজনক। তারা অসম্মান অনুভব করেছিল। রোহন অনর্গল ম্যান্ডারিন ভাষায় বুঝিয়ে বলল। সিইও আনন্দ শর্মার শিরদাঁড়া দিয়ে একটি শিহরণ বয়ে গেল। বাচ্চাটি একদম ঠিক ছিল, পুরোপুরি ঠিক। কিন্তু সে একটি অতি গোপনীয় আলোচনার এমন নির্দিষ্ট বিবরণ জানল কিভাবে? আন্তর্জাতিক অপারেশন ডিরেক্টর ড সঞ্জয় ভার্মা অস্বস্তিতে গলা পরিষ্কার করলেন। আনন্দ, আমাদের হয়তো নিরাপত্তারক্ষীদের ডাকা উচিত। এটি স্পষ্টতই কোনো ধরনের তথ্য ফাঁস হওয়ার ঘটনা। রোহন সরাসরি ড সঞ্জয়ের দিকে তাকাল এবং নিখুঁত ফরাসি ভাষায় কথা বলা শুরু করল। কোনো তথ্য ফাঁস হয়নি ডাক্তারবাবু। গত সপ্তাহে যখন আমার মা এই অফিস পরিষ্কার করছিলেন, তখন আমি আপনাদের কথাবার্তা শুনেছিলাম। আপনি প্যারিস অফিসের সাথে ফোনে কথা বলছিলেন যে কিভাবে ফরাসি চুক্তিটি পুনরুদ্ধার করা যায়, যা বাতিল হয়ে গিয়েছিল। সেখানেও সমস্যা একই ছিল, কিন্তু এতে সাংস্কৃতিক প্রোটোকলের একটি বিষয় জড়িত ছিল। সঞ্জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই কথোপকথন সত্যি হয়েছিল এবং সে ভেবেছিল যে সে অফিসে একাই ছিল। আনন্দ শর্মা ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন।
তার চোখ বাচ্চার উপর আটকে ছিল। ব্যবসায়ে দশকের অভিজ্ঞতায় তিনি আসল প্রতিভা চিনতে শিখেছিলেন, কিন্তু এটি তার দেখা সবকিছুর ঊর্ধ্বে ছিল। ফরাসি সমস্যাটি বুঝিয়ে বলো, তিনি ফরাসিতে আদেশ দিলেন। ফরাসি কোম্পানি বাতিল করেছে কারণ আপনারা চুক্তিটি সঠিক আনুষ্ঠানিক সম্মান ছাড়া পাঠিয়েছিলেন। ফ্রান্সে সেই মাপের কোম্পানির সিইওকে সম্বোধন করার সময় কেবল মশাই বলার পরিবর্তে মশাই ডিরেক্টর ব্যবহার করা আবশ্যক। তারা এটিকে অসম্মান এবং পেশাদারিত্বের অভাব মনে করেছিল। রোহন ফরাসিতে উত্তর দিল। কোনো দ্বিধা ছাড়াই নিখুঁতভাবে বলা এই উত্তরে ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। আনন্দ শর্মার মনে হল তিনি এমন এক ঘটনার সামনে দাঁড়িয়ে আছেন যা তার বাস্তবতার ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। একটি 12 বছরের বাচ্চা, একজন সাফাই কর্মীর ছেলে, আন্তর্জাতিক সাংস্কৃতিক সূক্ষ্মতা সম্পর্কে এত নির্দিষ্ট তথ্য রাখল কিভাবে? ঠিক সেই সময় শান্তিদেবী কনফারেন্স রুমের দরজায় হাজির হলেন। তার হাত কাঁপছিল, কারণ তিনি পরিষ্কার করার কাপড় ধরেছিলেন এবং তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি গত 20 মিনিট ধরে মরিয়া হয়ে রোহনকে খুঁজছিলেন। যখন তিনি জানতে পারলেন যে সে স্কুলে নেই, তখন তার সবচেয়ে খারাপ ভয়টি হয়েছিল। রোহন, তুমি এখানে কি করছো? তিনি স্প্যানিশ ভাষায় চিৎকার করে তার ছেলের দিকে দৌড়ে এলেন। মাফ করবেন স্যাররা, দয়া করে ওকে চাকরি থেকে বের করবেন না, ও ইচ্ছে করে এমনটা করেনি। শান্তিদেবী সিইও আনন্দ শর্মার সামনে হাঁটু গেড়ে বসলেন। তার চোখের জল সেই চকচকে মার্বেল মেঝেতে পড়ছিল, যা তিনি নিজে কয়েক ঘন্টা আগে পরিষ্কার করেছিলেন। দয়া করে মিস্টার শর্মা, আমি আপনার কাছে মিনতি করছি, ও কেবল একটি কৌতূহলী বাচ্চা। আমি এখানে 7 বছর ধরে কাজ করছি, আমি কখনো কোনো সমস্যা করিনি। দয়া করে আমার চাকরিটা নেবেন না, এটি আমার একমাত্র উপার্জনের পথ। আনন্দ মিশ্র আবেগ নিয়ে এই দৃশ্যটি দেখলেন। শান্তিদেবীর বিনয় এবং হতাশা তার ছেলের অটুট আত্মবিশ্বাসের ঠিক বিপরীত ছিল। এটি এমন ছিল যেন একই পরিবারে দুটি ভিন্ন বাস্তবতা সহ অবস্থান করছিল। রোহন তার মায়ের পাশে হাঁটু গেড়ে বসল এবং তার ছোট হাত মায়ের কাঁপতে থাকা কাঁধের ওপর রাখল। মা, তোমার কারোর সামনে হাঁটু গেড়ে বসার দরকার নেই। মিস্টার শর্মা একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, সে হিন্দিতে বলল। তারপর সে সিইওকে সম্বোধন করে জার্মান ভাষায় কথা বলা শুরু করল। মিস্টার শর্মা, আপনার কোম্পানি চুক্তি হারাচ্ছে কারণ আপনারা সাংস্কৃতিক সূক্ষ্মতা বোঝেন না। জার্মানিতে উদাহরণস্বরূপ, আপনারা চুক্তি হারিয়েছেন কারণ আপনারা প্রস্তাবটি শুক্রবার বিকেলে পাঠিয়েছিলেন। জার্মান ব্যবসায়িক সংস্কৃতিতে এটি পরিকল্পনা এবং গাম্ভীর্যের অভাব দেখায়। আনন্দ নিজের চেয়ারে এলিয়ে পড়লেন। বাচ্চাটি আবার ঠিক ছিল। জার্মান চুক্তিটি ঠিক সেই কারণেই হারিয়ে গিয়েছিল যা রোহন বর্ণনা করেছিল, কিন্তু সেই বিবরণ নিয়ে কখনো খোলাখুলি আলোচনা হয়নি। এইসব তুমি শিখলে কিভাবে? আনন্দ এবার হিন্দিতে জিজ্ঞেস করলেন। তার গলায় বিরক্তির বদলে অকৃত্রিম কৌতূহল ছিল। রোহন জবাব দেওয়ার আগে তার মাকে উঠতে সাহায্য করল। আমার সবসময় ভাষার প্রতি আগ্রহ ছিল। আমি 8 বছর বয়সে পাবলিক লাইব্রেরিতে একা পড়াশোনা শুরু করেছিলাম। ইন্টারনেটে বিনামূল্যে ভিডিও দেখেছি, বই ধার নিয়েছি এবং আমাদের পাড়ার অভিবাসীদের সাথে কথা বলেছি। আমার মা এত পরিশ্রম করতেন যে আমি অনেক সময় একা কাটাতাম, তাই পড়াশোনাই আমার বিনোদন হয়ে গিয়েছিল। শান্তিদেবী তার ইউনিফর্মের হাতা দিয়ে চোখের জল মুছলেন। ও সবসময়ই আলাবা ছিল স্যার। ছোটবেলা থেকেই অন্য বাচ্চাদের মতো খেলার বদলে ও বই নিয়ে বসে থাকত। আমি ওকে ভাষার কোর্স কিনে দিতে পারতাম না, কিন্তু ও সবসময় শেখার কোনো না কোনো উপায় খুঁজে নিত। ডক্টর সঞ্জয় বর্মা হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন, স্পষ্টতই পরিস্থিতির উপর বিরক্ত ছিলেন। আনন্দ, এটি অত্যন্ত অনিয়মিত। আমরা কোনো বাচ্চার কথার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি না। সে যতটাই প্রভাবশালী হোক না কেন, সে হয়তো এইসব বানিয়ে বলছে। রোহন ডক্টর সঞ্জয়ের দিকে এক গম্ভীর দৃষ্টিতে তাকাল, যা তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মনে হচ্ছিল। আপনি কি চান আমি আপনাকে প্রমাণ করে দেখাই? সে নিখুঁত পর্তুগিজ ভাষায় জিজ্ঞেস করল। আপনারা ইতালীয় চুক্তি হারিয়েছেন কারণ আপনারা বোঝেননি যে যখন তারা বলেছিল সি পেন্সিয়ামো, তখন তার মানে এই নয় যে তারা ইতিবাচকভাবে ভাববে। ইতালিতে এই অভিব্যক্তিটি না বলার একটি বিনম্র উপায়। তারা আগেই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। ডক্টর সঞ্জয়ের মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল। ইতালীয় অভিব্যক্তি এবং তার সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে সেই নির্দিষ্ট তথ্যটি তিনি 2 দিন আগেই একজন বিশেষ উপদেষ্টার মাধ্যমে জেনেছিলেন, যাকে কোম্পানি অনেক টাকা দিয়ে ভাড়া করেছিল। আনন্দ শর্মা উঠে দাঁড়ালেন এবং হাত দুটি পিঠের পেছনে বেঁধে ঘরে পায়চারি করতে লাগলেন। ব্যবসায় কয়েক দশকের অভিজ্ঞতায় তিনি আসল প্রতিভা চিনতে শিখেছিলেন। আমাকে সপ্তম ভাষাটি দেখাও, তিনি ফরাসিতে চ্যালেঞ্জ করলেন। রোহন ঘরে ঢোকার প্রথমবার হাসল। স্প্যানিশ কোম্পানির সাথে সমস্যাটি সাংস্কৃতিক ছিল না, এটি ছিল সময়ের। সে অনর্গল ফরাসিতে জবাব দিল।
আপনারা ভিডিও কনফারেন্স এমন সময় ঠিক করেছিলেন যখন স্পেনের মানুষ দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত লাঞ্চ করেন। বৈঠকটি ঠিক সেই সময় নির্ধারণ করা হয়েছিল যাকে তারা স্থানীয় রীতিনীতির প্রতি অসম্মান হিসাবে ধরে নিয়েছিল। আনন্দ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তার মনে হলো তার পরিচিত পৃথিবী তার চারপাশে আবার গড়ে উঠছে। ছেলেটি একদম ঠিক ছিল। প্রতিটি বিবরণ, প্রতিটি সাংস্কৃতিক সূক্ষ্মতা, প্রতিটি নির্দিষ্ট ভুল যা কোম্পানির লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছিল। ঘরে উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছে গেল যখন ডক্টর সঞ্জয় আনন্দকে নিচু স্বরে পরামর্শ দিলেন যে হয়তো নিরাপত্তারক্ষীদের ডাকা ভালো হবে, যাতে তদন্ত করা যায় যে কিভাবে এত গোপনীয় তথ্য ফাঁস হল। অন্য কর্মকর্তারাও নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন। শান্তিদেবী তার ছেলের হাত শক্ত করে ধরেছিলেন। তার চোখ এখনও কান্নায় লাল ছিল। তিনি শক্তিশালী পুরুষদের মুখে সেই চাহনি ভালোভাবেই চিনতেন। তাদের কাছে তিনি এবং রোহন কেবল এক অস্বস্তিকর বাধা ছিলেন যাদের সরিয়ে দিতে হবে। রোহন, চলো এখান থেকে। তুমি ইতিমধ্যেই অনেক সমস্যা তৈরি করেছ। তিনি তার ছেলেকে ফিসফিস করে বলে দরজার দিকে টানার চেষ্টা করলেন, কিন্তু রোহন নড়ল না। তার চোখ আনন্দ শর্মার উপর আটকে ছিল। মিস্টার শর্মা, সে নিখুঁত রুশ ভাষায় বলল, যা সিইওকে চমকে দিল। আমি জানি যে আপনিও একটি সাধারণ পরিবার থেকে এসেছিলেন। আমি লাইব্রেরিতে একটি বিজনেস ম্যাগাজিনে আপনার কাহিনী পড়েছিলাম। যুদ্ধের আগে আপনার বাবা দামেস্কের রাস্তায় কার্পেট বিক্রেতা ছিলেন। আপনি বোঝেন যে প্রতিভা থাকা কিন্তু সুযোগ না পাওয়া কি জিনিস। আনন্দের মনে হল যেন তার পেটে কেউ ঘুষি মেরেছে। তার বাবা এবং দামেস্কের কার্পেটের উল্লেখ সেই স্মৃতিগুলোকে ছুঁয়ে গেল যা তিনি কয়েক দশক আগে কবর দিয়েছিলেন। তুমি এটি জানলে কিভাবে? তিনি রুশ ভাষায় জিজ্ঞেস করলেন। তার গলায় আবেগ দানা বেঁধেছিল। কারণ আমি সেই সব মানুষের সম্পর্কে গবেষণা করি যাদের আমি শ্রদ্ধা করি। রোহন অনর্গল রুশ ভাষায় জবাব দিল। আপনি এই সাম্রাজ্য গড়েছিলেন কারণ কেউ আপনাকে সুযোগ দিয়েছিল যখন কারুর আপনার উপর বিশ্বাস ছিল না। আমি শুধু সেই সুযোগটুকুই চাইছি। যে নীরবতা ছেয়ে গেল তা কেবল শান্তিদেবীর জোরে শ্বাস নেওয়ার শব্দে ভাঙছিল। আনন্দ মুম্বাইয়ের দৃশ্য দেখা যায় এমন প্যানোরামিক জানলার কাছে চলে গেলেন। তুমি বলেছিলে যে তুমি আমাদের সমস্যা সমাধান করতে পারো। তিনি জানলার দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, কিভাবে? রোহান গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল যে চূড়ান্ত মুহূর্তটি এসে গিয়েছে। সে তার মায়ের হাত ছেড়ে জানলার কাছে আনন্দের পাশে গিয়ে দাঁড়াল। আপনারা কেবল যান্ত্রিক অনুবাদক ব্যবহার করে আন্তর্জাতিক ব্যবসা করার চেষ্টা করছেন, সে হিন্দিতে বুঝিয়ে বলল। কিন্তু অনুবাদ মানে কেবল শব্দকে এক ভাষা থেকে অন্য ভাষায় বদলে দেওয়া নয়। এটি হলো সংস্কৃতি, ঐতিহ্য এবং চিন্তা করার পদ্ধতির অনুবাদ করা। আনন্দ ছেলের দিকে ফিরলেন। চালিয়ে যাও, তিনি বললেন। প্রতিটি দেশের নিজস্ব গতি এবং অলিখিত নিয়ম থাকে। কোম্পানি চুক্তি হারাচ্ছে কারণ তারা সব গ্রাহকের সাথে একই ব্যবহার করে। যা মুম্বাইয়ে কাজ করে তা চীনে কাজ করে না, যা চীনে কাজ করে তা ফ্রান্সে কাজ করে না। রোহান তার ছোট আঙুল দিয়ে পয়েন্টগুলো বুঝিয়ে দিল। ডক্টর সঞ্জয় বিদ্রুপের হাসি হাসলেন। আনন্দ, তুমি এটি গুরুত্ব সহকারে নিতে পারো না। এটি কেবল একটি বাচ্চা যে দুর্ঘটনাক্রমে শোনা কথাগুলো আওড়াচ্ছে। রোহান ডক্টর সঞ্জয়ের দিকে তাকাল। ডাক্তারবাবু, যথাযথ সম্মানের সাথে বলছি, গত 6 মাসে আপনারা 100 কোটি টাকার চুক্তি কেবল এই চিন্তার কারণে হারিয়েছেন। সে আনুষ্ঠানিক ইংরেজিতে বলল। সমস্যা এটি নয় যে আমি একটি বাচ্চা। সমস্যা এটি যে যখন কেউ গুরুত্বপূর্ণ কিছু বলে তখন আপনারা শোনেন না। রোহানের বলা অর্থের অঙ্কের নির্ভুলতা ঘরে সবাইকে স্তব্ধ করে দিল। আনন্দ নিজের চেয়ারে ফিরে এলেন, কিন্তু বসলেন না। তিনি টেবিলের ওপর হাত রেখে দাঁড়িয়ে রইলেন। তুমি একটি সমাধানের কথা বলেছিলে, সেটি কি হবে? রোহন কনফারেন্স টেবিলে গিয়ে আনন্দের অনুমতি নিয়ে একটি চেয়ার টেনে তার ওপর উঠে দাঁড়াল, যাতে সে বড়দের সমান উচ্চতায় আসতে পারে। আপনাদের সেই প্রতিটি অঞ্চলের জন্য সাংস্কৃতিক উপদেষ্টার প্রয়োজন, যেখানে আপনারা ব্যবসা করেন। বিশ্বের সেরা পণ্য থেকেও কোনো লাভ নেই যদি আপনারা না জানেন যে সেটিকে প্রতিটি সংস্কৃতির জন্য সম্মানজনক উপায় কিভাবে পেশ করতে হয়। আনন্দ জিজ্ঞেস করলেন, এবং আমরা সেই উপদেষ্টাদের কোথায় পাব? ঠিকই ভারতেই, রোহন হাসি মুখে জবাব দিল। এই দেশ সারা পৃথিবী থেকে অভিবাসীদের গ্রহণ করেছে। এখানে চীনা, আরবি, ইতালীয়, জার্মান, জাপানি সম্প্রদায় আছে যারা ভারতীয় সংস্কৃতির পাশাপাশি নিজেদের দেশের সংস্কৃতিও জানে। সমাধানের অসাধারণ সরলতা সবাইকে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দিল। কিন্তু এটি বর্তমান সমস্যার সমাধান করে না, ডক্টর সঞ্জয় আবার বললেন। চুক্তিগুলো ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। গ্রাহকরা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। রোহন চেয়ার থেকে নেমে ডক্টর সঞ্জয়ের সামনে গিয়ে দাঁড়াল। কিন্তু তাদের আবার জয় করা সম্ভব। প্রতিটি গ্রাহক সাংস্কৃতিক অপমানের কারণে বাতিল করেছেন। যদি কোম্পানি সঠিক উপায়ে, সঠিক ভাষায় এবং সঠিক সাংস্কৃতিক প্রোটোকল মেনে ক্ষমা চায়, তবে তারা বুঝবেন
যে এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। আনন্দ জিজ্ঞেস করলেন, এবং তুমি কি জানো সেই সঠিক পথটি কি? আমি কোম্পানিকে প্রতিটি সংস্কৃতি বুঝতে এবং প্রতিটি পরিস্থিতির জন্য সঠিক কৌশল তৈরি করতে সাহায্য করতে পারি। রোহন আত্মবিশ্বাসের সাথে জবাব দিল। শান্তিদেবী অবশেষে কথা বলার সাহস জোগালেন। মাফ করবেন স্যাররা, আমি জানি আমার ছেলে বুদ্ধিমান, কিন্তু আপনারা এত বড় কোম্পানির সমস্যা সমাধানের জন্য একটা বাচ্চাকে কাজে রাখার কথা ভাবতে পারেন না। আনন্দ শান্তিদেবীর দিকে এক নরম দৃষ্টিতে তাকালেন, যা আগে কেউ দেখেনি। শান্তিদেবীজি, আপনার বিনয় প্রশংসনীয়, কিন্তু আপনি আপনার ছেলেকে কম গুরুত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক ব্যবসায় ৩০ বছরে আমি কাউকে এত নির্ভুল সাংস্কৃতিক জ্ঞান দেখাতে দেখিনি। যদিও ফল এনে দিতে পারে, তবে ওর বয়স কোনো বাধা নয়। ডক্টর সঞ্জয় রেগে গিয়ে বললেন, আনন্দ, এটি পুরোপুরি পাগলামি। তুমি একটি বাচ্চার কথার ওপর ভিত্তি করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারো না। রোহন সরাসরি ডক্টর সঞ্জয়ের দিকে তাকিয়ে হিন্দিতে বলল, আপনি কি প্রমাণ চান? আমাকে এখনই চীনা কোম্পানিকে ফোন করতে দিন এবং সেই চুক্তিটি আবার জিতিয়ে দিই। চ্যালেঞ্জটি বাতাসের একটি বোমার মতো ভাসছিল। আনন্দ শর্মার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। তুমি কি তোমার প্রস্তাবের ব্যাপারে নিশ্চিত? আনন্দ আরবিতে জিজ্ঞেস করলেন। আমি নিশ্চিত, রোহন জবাব দিল, কিন্তু আমার একটি শর্ত আছে। কি? যদি আমি চীনা চুক্তিটি ফিরে পাই, তবে আপনি কথা দিন যে আমার মায়ের সাথে এখানে কোম্পানিতে সম্মানের সাথে ব্যবহার করা হবে। আমি চাই না তাকে কেবল একজন অদৃশ্য সাফাইকর্মী হিসেবে দেখা হোক। আনন্দের বুকে এক চিনচিনে ব্যথা অনুভব হল। নিজের হারানো দিনের কথা মনে পড়ে গেল তার। যদি তুমি সেই চুক্তিটি জিতে নাও, আনন্দ ধীরে ধীরে বললেন, তবে তোমার মা পরিচ্ছন্নতা সমন্বয়কারী হিসেবে পদোন্নতি পাবেন, সসম্মান বেতন এবং সমস্ত সুযোগ সুবিধার সাথে। শান্তিদেবী অবাক হয়ে মুখ হা করলেন। রোহন এখনও শেষ করেনি। আর আমি পড়াশোনা করতে চাই। আপনাদের আমাকে কর্মী হিসেবে বেতন দেওয়ার দরকার নেই, কিন্তু কোম্পানি কর্মকর্তাদের জন্য যে ভাষার কোর্সগুলো দেয়, আমি সেগুলোতে পড়াশোনা করতে চাই। আনন্দ রোহনের দিকে হাত বাড়িয়ে দিলেন। চুক্তি পাকা, এবার দেখাও তুমি কি করতে পারো। রোহন সিইওর হাতটি ধরল। আনন্দ নিজের ফোন তুলে চীনা কোম্পানির নম্বর ডায়াল করলেন এবং স্পিকার ফোন অন করে দিলেন। ওপাশ থেকে একটি মহিলা কণ্ঠ ম্যান্ডারিনে উত্তর দিল। রোহন গভীর শ্বাস নিয়ে নিখুঁত ম্যান্ডারিনে কথা বলতে শুরু করল। সুপ্রভাত, আমার নাম রোহন। আমি ভারতের শার্মা ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ফোন করছি। আমি ডিরেক্টর চেনের সাথে সেই সাংস্কৃতিক ভুল বোঝাবুঝি নিয়ে কথা বলতে চাই, যা আমাদের চুক্তি বাতিল হওয়ার কারণ ছিল। এক মুহূর্ত পর ডিরেক্টর চেনের গম্ভীর কণ্ঠ শোনা গেল। রোহন অত্যন্ত বিনম্র স্বরে তার কাছে ক্ষমা চাইল এবং বুঝিয়ে বলল যে অনুবাদে কিভাবে অংশীদারিত্বের জায়গায় অধীনতা শব্দটা চলে এসেছিল। ডিরেক্টর চেন এক দীর্ঘ নীরবতার পর বললেন, আকর্ষণীয়, আপনাদের কোম্পানিতে আগে কেউ এই সাংস্কৃতিক দিকটি বুঝতে পারেনি, কারণ আমাদের সাথে সঠিক ব্যক্তি যোগাযোগ করছিলেন না। রোহন বলল যে তারা নতুন করে প্রস্তাব পাঠাতে চায় এবং সদ্ভাবনার প্রতীক হিসেবে ভারতীয় ইতিহাসের বইয়ের সেট ম্যান্ডারিনে অনুবাদ করে পাঠাতে চায়। চেন মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? আনন্দ ভয়ে ছিলেন যে 12 বছর শুনলে চেন সব বাতিল করে দেবেন কিনা, কিন্তু রোহন কূটনৈতিকভাবে জবাব দিল, আমার বয়স কম, কিন্তু আমি চীনা প্রজ্ঞাকে খুব সম্মান করি। প্রজ্ঞা যে কোনো রূপেই আসতে পারে। চেন হাসলেন এবং নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করবেন বলে জানালেন। ফোন রাখার পর ঘরে পুরোপুরি নীরবতা। আনন্দ শর্মা অবাক এবং প্রশংসার দৃষ্টিতে রোহনের দিকে তাকালেন। ডক্টর সঞ্জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শান্তিদেবীর চোখে গর্বের জল। রোহন, আনন্দ ধীরে ধীরে বললেন, তুমি এখন এমন কিছু করেছ যা আমার সেরা কর্মকর্তারা 6 মাসে করতে পারেননি। তিনি ডক্টর সঞ্জয়কে নির্দেশ দিলেন যে সপ্তাহের সব কাজ বাতিল করে কেবল এই নতুন চীনা প্রস্তাবের ওপর কাজ হবে। সঞ্জয় প্রতিবাদ করতে চাইলে আনন্দ তাকে থামিয়ে দিয়ে বললেন, সঞ্জয়, তোমার স্ট্যানফোর্ড থেকে MBA এবং 20 বছরের অভিজ্ঞতা যা 6 মাসে করতে পারেনি, এই 12 বছরের ছেলেটি 1 ঘণ্টায় তা করে দিয়েছে। সম্ভবত এখন এটি মেনে নেওয়ার সময় এসেছে যে অভিজ্ঞতার কোনো মূল্য নেই যদি তার কোনো ফল না থাকে। রোহন তার মায়ের কাছে গিয়ে হাত ধরল। মা, তোমার ভয় পাওয়ার দরকার নেই। মিস্টার শর্মা নিজের কথার খেলাপ করবেন না। শান্তিদেবী কৃতজ্ঞতায় বলে উঠলেন, স্যার, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না, কিন্তু রোহনের স্কুল আছে, ও পড়া ছাড়তে পারবে না। আনন্দ একমত হলেন, অবশ্যই না, আমি নিশ্চিত করব যাতে ও সবচেয়ে ভালো গৃহশিক্ষক পায়। এটিকে কোম্পানির ইনভেস্টমেন্ট হিসেবে ধরুন। ডক্টর সঞ্জয় তখনও মানতে পারছিলেন না, কিন্তু আনন্দ তার চোখের দিকে তাকিয়ে বললেন, সঞ্জয়, তোমার অক্ষমতার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। এখন আমি যোগ্য প্রতিভাকে সম্মান জানাতে চাই। রোহন আনন্দকে আরবিতে বলল, স্যার, হয়তো কয়েকদিন আমাদের ব্যক্তিগতভাবে কাজ করা উচিত, যাতে আমি অন্যদের সাথে সমস্যা না বাড়াই। আনন্দ দৃঢ়ভাবে হিন্দিতে জবাব দিলেন, যাতে সবাই শুনতে পায়, না রোহন,
আমি কারোর ইগোর জন্য প্রতিভাকে লুকিয়ে রাখব না। যদি এই কোম্পানিতে কারোর রোহনের সাথে কাজ করতে সমস্যা থাকে, তবে সে অন্য কোথাও চাকরি খুঁজতে পারে। আল্টিমেটামটি ঘরের মধ্যে বজ্রপাতের মতো ধ্বনিত হল। ডক্টর সঞ্জয়ের মুখ আরও ফেকা। স্পষ্টতই তিনি অনুভব করলেন যে কোম্পানিতে তার অবস্থান প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আনন্দ, আমাদের ব্যক্তিগতভাবে কথা বলা দরকার, ডক্টর সঞ্জয় দাঁত কিড়মিড় করে বললেন। ব্যক্তিগতভাবে কথা বলার মতো কিছু নেই সঞ্জয়। রোহন আমাদের সাথে হারানো চুক্তিগুলো ফিরে পাওয়ার কাজে অংশ নেবে। আর যে কেউ এটি মেনে নিতে পারবে না, সে আজই কোম্পানি ছেড়ে চলে যেতে পারে। আনন্দ রোহন এবং শান্তি দেবীর দিকে ফিরলেন। আপনারা দুজন আমার সাথে আসুন, আমরা আমার ব্যক্তিগত অফিসে কাজ করব। যখন তারা বোর্ডরুম থেকে বেরিয়ে যান এবং পিছন ফিরে তাকালেন, ডক্টর সঞ্জয়, আমার আগামী 1 ঘন্টার মধ্যে গত 6 মাসে হারানো সমস্ত চুক্তির একটি পূর্ণাঙ্গ তালিকা আমার ডেস্কে চাই। যদি আপনি নিজের চাকরি বাঁচাতে চান, তবে বাধা দেওয়ার বদলে সহযোগিতা শুরু করা আপনার জন্য ভালো হবে। আনন্দ শর্মার ব্যক্তিগত অফিসটি ভবনের পুরো ওপরের তলায় ছিল। দেয়ালগুলো প্রাচীন পারস্যের কার্পেট দিয়ে সাজানো ছিল, যা তার পরিবারের গল্প বলত, এবং একটি পুরো দেয়াল বিভিন্ন ভাষার বইয়ে ভরা আলমারি দিয়ে ঢাকা ছিল। শান্তিদেবী বিস্ময়ে চোখ বড় বড় করে চারপাশ দেখলেন। 7 বছর ধরে ওই ভবনটি পরিষ্কার করার সময় তিনি কখনো ভাবেননি যে একদিন তিনি ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিসে একজন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুগ্রত করে বসুন, আনন্দ চামড়ার আরাম কেদারাগুলোর দিকে ইশারা করে বললেন, যেগুলোর দাম শান্তিদেবীর 1 বছরের উপার্জনের চেয়েও বেশি ছিল। রোহন স্বাভাবিকভাবেই বসে পড়ল, কিন্তু শান্তিদেবী স্পষ্টতই অস্বস্তিতে দাঁড়িয়ে রইলেন। শান্তিদেবীজি, অনুগ্রহ করে বসুন, আপনি এখন আমার অতিথি, প্রোটোকল মেনে চলা কর্মচারী নন। আনন্দ একটি সৌম্য হাসির সাথে বললেন, ঠিক আছে স্যার, আমি কখনো ভাবিনি যে আমি এমন চেয়ারে বসব। শান্তিদেবী শেষ পর্যন্ত চেয়ারের এক কোণে বসতে বসতে স্বীকার করলেন। আনন্দ ক্রিস্টালের গ্লাসে তাদের দুজনের জন্য জল ঢাললেন। শান্তিদেবী, আমি কি আপনার কাহিনী জিজ্ঞাসা করতে পারি? আপনি এবং রোহন এখানে কিভাবে পৌঁছলেন? শান্তিদেবী তার ছেলের দিকে তাকালেন, যে তাকে চোখের ইশারায় উৎসাহিত করল। ঠিক আছে স্যার, রোহনের বাবা ওকে 3 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছেন। তিনি বলেছিলেন যে তিনি একটি পরিবারের দায়িত্ব নিতে চান না। তারপর থেকে আমরা শুধু মা আর ছেলে। আপনি এখানে চাকরি কিভাবে পেলেন? আমি খবরের কাগজে একটি বিজ্ঞাপনের জবাব দিয়েছিলাম। আমার এমন একটি চাকরি দরকার ছিল যাতে আমি দিনে রোহনের দেখাশোনা করতে পারি এবং রাতে কাজ করতে পারি। রাতের সাফাইয়ের কাজ একদম ঠিক ছিল, কারণ ও যখন ঘুমোতো আমি তখন কাজ করতাম। আনন্দ মাথা নাড়লেন। শান্তিদেবীর মোকাবিলা করা কষ্টের কথাগুলো বুঝতে পেরে তিনি জিজ্ঞেস করলেন, এবং আপনি কখন বুঝতে পারলেন যে রোহনের মধ্যে ভাষার এই বিশেষ প্রতিভা রয়েছে? ছোটবেলা থেকেই ও আলাদা ছিল, শান্তিদেবী বললেন। তার ছেলের কথা বলার সময় মুখটি উজ্জ্বল হয়ে উঠল। যখন ওর বয়স 5 বছর ছিল, তখন ও টেলিভিশনে মানুষের বাচনভঙ্গির অ্যাকসেন্টের নকল করতে শুরু করেছিল। আমি ভেবেছিলাম এটি একটি খেলা, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে তারা যা বলছে ও তা সত্যিই বুঝতে পারছিল। ও বিনা পয়সায় এতগুলো ভাষা কিভাবে শিখল? ও পাবলিক লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা সময় কাটাত, শান্তিদেবী ব্যাখ্যা করলেন। যখন আমি কাজ থেকে ফিরে আসতাম, তখন প্রায়ই ওকে সেখানে ভাষার বই পড়তে বা লাইব্রেরির কম্পিউটারে ভিডিও দেখতে দেখতাম। আনন্দ রোহনের দিকে ফিরলেন। আর তুমি আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্কৃতি সম্পর্কে কিভাবে শিখলে? আমি সেই সব বিজনেস ম্যাগাজিন পড়তাম যা মানুষ মেট্রোতে ফেলে যেত, রোহন উত্তর দিল। আর যখন আমি আমার মায়ের সাথে কাজে আসতাম, তখন আমি আপনাদের কথাবার্তা শুনতাম। আমি শিখেছি যে ভাষা তো কেবল শুরু, গুরুত্বপূর্ণ হলো মানুষ কিভাবে ভাবে তা বোঝা। তুমি আসলে কতগুলো ভাষা অনর্গল বলতে পারো? 7টি অনর্গল: হিন্দি, ইংরেজি, ফরাসি, ইতালীয়, পর্তুগিজ, ম্যান্ডারিন, আরবি এবং রুশ। আমি একটু জার্মান এবং জাপানি বুঝতে পারি, কিন্তু এখনও ভালো করে বলতে পারি না। আনন্দ সবিস্ময় মাথা নাড়লেন। আন্তর্জাতিক ব্যবসায় 30 বছরে আমি 4টি ভাষা অনর্গল বলি, তুমি 12 বছর বয়সেই 7টি বলো। আপনাকে তো একটি কোম্পানি তৈরি করতে হয়েছিল, রোহন বিনম্রভাবে উত্তর দিল। আমার কাছে কেবল পড়াশোনা করার সময় ছিল। কথাবার্তা দরজায় একটি টোকায় বাধাগ্রস্ত হল। আনন্দের সেক্রেটারি ভেতরে এলেন এক গাদা নথিপত্র নিয়ে। মিস্টার শর্মা, ডক্টর সঞ্জয় আপনার চাওয়া হারানো চুক্তিগুলো তালিকা পাঠিয়েছেন। ধন্যবাদ পূজা। আর ডক্টর সঞ্জয়কে বলে দাও যে আমরা বাকি বিকেলটা এখানেই কাজ করব। সেক্রেটারি চলে গেলে আনন্দ নথিপত্রগুলো তার ডেস্কে ছড়িয়ে দিলেন। রোভান, এখানে গত 6 মাসে হারানো সমস্ত চুক্তি রয়েছে, প্রায় কয়েকশো কোটি টাকার। তোমার কি মনে হয় তুমি আমাদের প্রতিটি ক্ষেত্রে কি ভুল হয়েছে তা বুঝতে সাহায্য করতে পারো? রোহন উঠে ডেস্কের কাছে গেল, তার চোখ দ্রুত নথিপত্রগুলোর উপর বুলিয়ে নিল। আমি কি প্রতিটি কোম্পানিকে পাঠানো আসল যোগাযোগগুলো দেখতে পারি? আনন্দ তার কম্পিউটার খুললেন এবং ফাইলগুলো বের করতে শুরু করলেন। আগামী 1 ঘন্টার মধ্যে রোহন আন্তর্জাতিক কোম্পানিগুলোকে পাঠানো প্রতিটি প্রস্তাব, প্রতিটি ইমেল, প্রতিটি যোগাযোগের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করল।
সমস্যাটি সিস্টেম্যাটিক, সে শেষ পর্যন্ত বলল। প্রতিটি কোম্পানির সাথে একটি সাধারণ ভারতীয় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যবহার করা হয়েছে, তাদের নির্দিষ্ট ঐতিহ্যের সাথে খাপ খাইয়ে না নিয়ে। বিস্তারিত বুঝিয়ে বলো। জাপানি কোম্পানিটি বাতিল করেছে কারণ আপনারা গোল্ডেন উইকের সময় প্রস্তাব পাঠিয়েছিলেন, যা জাপানে একটি জাতীয় ছুটির দিন। এটি দেখায় যে আপনারা তাদের সাংস্কৃতিক ক্যালেন্ডার নিয়ে গবেষণা করেননি। রোহন শুরু করল, চালিয়ে যাও। ইতালীয় কোম্পানিটি বাতিল করেছে কারণ আপনারা আগস্টে বৈঠক ঠিক করেছিলেন, যখন পুরো ইতালি টিভিতে চলে যায়। জার্মান কোম্পানিটি বাতিল করেছে কারণ আপনারা খুব ঘরোয়া ইমেল পাঠিয়েছিলেন, অথচ জার্মানিতে ব্যবসা সবসময় আনুষ্ঠানিক হয়। ফরাসি কোম্পানিটি অনুচিত ব্যবহারের কারণে বাতিল করেছে, যা আমি আগেই বুঝিয়েছিলাম। আনন্দ মুগ্ধ হয়ে দেখলেন কিভাবে রোহন প্রতিটি ভুলকে কাটাছেঁড়া করে বের করল। এবং তোমার কি মনে হয় এই সমস্ত চুক্তি আবার ফিরে পাওয়া সম্ভব? আমার মনে হয় হ্যাঁ, রোহন আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। প্রতিটি কোম্পানি সাংস্কৃতিকভাবে অসম্মানিত বোধ করার কারণে বাতিল করেছে, পণ্য বা দাম পছন্দ না হওয়ার কারণে নয়। যদি আমরা সঠিকভাবে ক্ষমা চাই এবং তাদের সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে প্রস্তাবগুলো আবার তৈরি করি, তবে তারা বুঝতে পারবে যে এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। শান্তিনিধি গর্ব এবং উদ্বেগের মিশ্রণ নিয়ে তাদের কথা শুনছিলেন। তার 12 বছরের ছেলে স্বাভাবিকভাবেই কয়েকশো কোটি টাকা ফিরিয়ে আনার কথা বলছিল। রোহন, আনন্দ বললেন, তুমি কি সেই দায়িত্বটি বুঝতে পারছ যা তুমি গ্রহণ করার প্রস্তাব দিচ্ছ? যদি তুমি ব্যর্থ হও, তবে আমার কোম্পানির আরও বড় ক্ষতি হতে পারে। আমি বুঝি স্যার, রোহন গম্ভীরভাবে উত্তর দিল। তবে আমি এটাও বুঝি যে যদি আমি চেষ্টা না করি, তবে কিছুই বদলাবে না। আপনারা একই কারণে চুক্তি হারাতে থাকবেন। আনন্দ তার চেয়ারে হেলান দিলেন, বাড়তে থাকা মুগ্ধতা নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। তুমি আমাকে নিজের ছোটবেলার কথা মনে করিয়ে দাও। একই জেদ, বড় কিছু করার ক্ষমতা প্রমাণ করার একই ইচ্ছা। তোমরা কি সত্যিই খুব গরিব পরিবার থেকে এসেছিলে? রোহন কৌতূহলের সাথে জিজ্ঞেস করল। আনন্দ হাসলেন, তার স্মৃতি কয়েক দশক পিছিয়ে গেল। আমার বাবা দামেস্কের রাস্তায় কার্পেট বিক্রি করতেন। আমরা এতটাই গরিব ছিলাম যে কখনো কখনো দিনে মাত্র একবার খেতাম। কিন্তু আমার বাবা সবসময় বলতেন যে শিক্ষা হলো একমাত্র জিনিস যা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। আপনি সেই অবস্থা থেকে কিভাবে বেরিয়ে এলেন? একজন ধনী ব্যবসায়ী দেখলেন যে আমি অনেকগুলো ভাষা বলতে পারি এবং আমাকে অনুবাদক হিসেবে চাকরির প্রস্তাব দিলেন। ঠিক তোমার মতোই যোগ্যতা প্রমাণের সেই সুযোগটি আমার প্রয়োজন ছিল। শান্তিদেবী আনন্দের কাহিনী এবং রোহনের পরিস্থিতির মধ্যে মিল দেখতে পেলেন। মিস্টার আনন্দ, শান্তিদেবী লাজুকভাবে বললেন, আপনার কি সত্যিই মনে হয় আমার ছেলে আপনার কোম্পানির সাহায্য করতে পারে? শান্তিদেবী, ব্যবসায় 3 দশকে আমি আসল প্রতিভা চিনতে শিখেছি। রোহন কেবল একজন বুদ্ধিমান বাচ্চা নয়, ওর মধ্যে মানুষ এবং সংস্কৃতি বোঝার একটি বিরল গুণ আছে। এটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির চেয়ে বেশি মূল্যবান। কিন্তু যদি কিছু ভুল হয়ে যায়, যদি গ্রাহকরা একটি বাচ্চার সাথে কাজ করতে রাজি না হয়, তবে আমরা অন্য একটি পথ নেব। আনন্দ উত্তর দিলেন, কিন্তু আমার মন বলছে যে আমার মতো তারাও ওর দক্ষতায় মুগ্ধ হবে। রোহন তার মায়ের দিকে দৃঢ়ভাবে তাকাল। মা, তুমি আমাকে সুযোগ দেওয়ার জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করেছ। এবার আমার পালা তোমাকে একটি ভালো জীবন দেওয়ার। শান্তিদেবীর চোখে আবার জল চলে এলো। বাবা, আমার ভালো জীবনের দরকার নেই। আমি কেবল চাই তুমি খুশি আর নিরাপদে থাকো। কিন্তু আমি তার থেকেও বেশি কিছু চাই মা। আমি চাই তুমি আমার ওপর গর্ব করো এবং আমি চাই তোমাকে যেন আর কখনো কারো সামনে হাঁটু কেড়ে বসতে না হয়। আনন্দ মা ও ছেলের এই আবেগপূর্ণ মুহূর্তটি দেখলেন এবং নিজের মায়ের কথা মনে করে মনে মনে কষ্ট পেলেন। ঠিক আছে, আনন্দ আবেগঘন পরিবেশটি কাটিয়ে বললেন, যদি আমাদের এটি করতে হয়, তবে আমাদের এখনই শুরু করতে হবে। রোহন, তুমি কি আগামী কয়েকদিন কঠোর পরিশ্রম করার জন্য তৈরি? আমি তৈরি স্যার। আর শান্তিদেবী, আপনি কি আপনার ছেলের এখানে কাজ করার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? শান্তিদেবী রোহনের দিকে তাকালেন, তার চোখে জেদ ফুটে উঠছিল। যদিও এটাই চায়, তবে আমি ওকে সমর্থন করি, কিন্তু ওকে স্কুলে ওর পড়াশোনা চালিয়ে যেতে হবে। অবশ্যই, আনন্দ মেনে নিলেন। আসলে আমি ওর জন্য গৃহশিক্ষক রাখব, যাতে ও বিরতির সময় এখানেই পড়াশোনা করতে পারে। কথাবার্তা আবার দরজায় টোকায় বাধাগ্রস্ত হল। এবার ডক্টর সঞ্জয় অনুমতি না নিয়েই ভেতরে এলেন। তার চেহারা স্পষ্টতই উত্তেজিত ছিল। আনন্দ, আমাদের জরুরি কথা বলা দরকার। তিনি রোহন ও শান্তিদেবীর দিকে বিরক্তিভরে তাকিয়ে বললেন, যা বলার এখানেই বলো সঞ্জয়, আমাদের এখানে লুকোনোর কিছু নেই। আমি 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে ফোন পেয়েছি, যারা সেই গুজবের ব্যাপারে ব্যাখ্যা চাইছে যে আপনি একটি বাচ্চাকে আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করছেন। আনন্দ দীর্ঘশ্বাস ফেললেন। স্পষ্টতই এই অনবরত বাধা পেতে পেতে তিনি ক্লান্ত ছিলেন। আর তোমার জবাব কি ছিল? আমি বলেছি যে আপনি আইনি দিকগুলো জানেন,
কিন্তু তারা আপনার থেকে সরাসরি নিশ্চিত হতে চান। তাদের বলো যে রোহল একজন সাংস্কৃতিক উপদেষ্টা, কর্মচারী নয়। সাংস্কৃতিক বিষয়ে আমাদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। ডক্টর সঞ্জয় দরজায় ইতস্তত করতে লাগলেন। আনন্দ, আপনি কি নিশ্চিত যে আপনি কি করছেন? এতে কোম্পানিতে খুব হইচই হচ্ছে। সঞ্জয়, 24 ঘন্টার মধ্যে রোহন ইতিমধ্যেই 2 জন গ্রাহকের আগ্রহ ফিরিয়ে এনেছে, যাদের আমরা পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। গত 6 মাসে তোমার টিম কি ফলাফল দিয়েছে? প্রশ্নের কোনো উত্তর ছিল না। ডক্টর সঞ্জয় স্পষ্টতই অস্বস্তিতে অফিস থেকে বেরিয়ে গেলেন। মিস্টার আনন্দ, রোহন বলল, আমি আপনার এবং আপনার টিমের মধ্যে সমস্যা তৈরি করতে চাই না। রোহন, পরিবর্তন সবসময় বাধা তৈরি করে, বিশেষ করে যখন প্রতিষ্ঠিত নিয়মকে চ্যালেঞ্জ জানানো হয়। গুরুত্বপূর্ণ হল আমরা ফলাফলের ওপর মনোযোগ দিই। যদি আমরা ওই চুক্তিগুলো ফিরে পেতে সফল হই, তবে সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিকেলে তারা ইতালীয় কোম্পানির সাথে যোগাযোগের কৌশল নিয়ে কাজ করলেন। রোহন বোঝাল যে ইতালিতে সফল ব্যবসার জন্য ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাতিল করেছে কারণ আমরা আগস্টে একটি বৈঠক ঠিক করেছিলাম, যা ইতালিতে একটি পবিত্র ছুটির মাস, রোহন বোঝাল। কিন্তু তার চেয়েও বড় কারণ হল আমাদের দৃষ্টিভঙ্গি ছিল খুব ঠান্ডা এবং যান্ত্রিক। তাহলে আমাদের কিভাবে যোগাযোগ করা উচিত? আমাদের পরিবার এবং ঐতিহ্যের কথা বলে শুরু করতে হবে। ইতালিতে ব্যবসা হল পারিবারিক সম্পর্কের বিস্তার। যদি আমরা তাদের কোম্পানির ইতিহাসে অকৃত্রিম আগ্রহ দেখাই, তবে তারা আমাদের আগের ভুল ক্ষমা করে দেবে। আনন্দ ইতালীয় কোম্পানিতে ডায়াল করলেন। মুম্বাইয়ে গভীর সন্ধ্যা হওয়ায় ইতালিতে তখন রাত হবার কথা। কিন্তু রোহন গবেষণা করে জেনেছিল যে সিইও গিউসেপ রোসিনি অনেক রাত পর্যন্ত কাজ করেন। কলের উত্তর দিলেন একজন সেক্রেটারি, যিনি ভারী ইতালীয় টোনে ইংরেজি বলছিলেন। প্রন্তো, রোসিনি ইন্ডাস্ট্রিজ, বুয়োসেরা। রোহন নিখুঁত ইতালীয় ভাষায় বলল, আমি কি মিস্টার গিউসেপ রোসিনির সাথে কথা বলতে পারি? অনুগ্রহ করে এক মুহূর্ত। কয়েক মিনিট পর একটি উষ্ণ পুরুষ কণ্ঠ উত্তর দিল, প্রন্তো, গিউসেপ রোসিনি বলছি। সিগনর রোসিনি, বুয়োনাসেরা। মি কিয়ামো রোহন, কিয়ামো দাল ভারত পার কান্তদি শর্মা ইন্ডাস্ট্রিজ। আনন্দ অবাক হয়ে দেখলেন কিভাবে রোহন নিপুণভাবে কথা বলছিল এবং পারিবারিক মূল্যবোধের গভীর জ্ঞান প্রদর্শন করছিল। 2 সপ্তাহ সময় যথেষ্ট যাতে আমরা আপনাদের সম্মানিত পরিবারের যোগ্য কিছু তৈরি করতে পারি। ধন্যবাদ সিগনর রোসিনি, আপনার ধৈর্য ও সময়ের জন্য। আরি বেদেরছি এবং আপনার মাকেও আমার পক্ষ থেকে সালাম জানাবেন। যখন রোহন ফোন রাখল, আনন্দ হাসছিলেন। মনে হচ্ছে তিনি আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক ছিলেন। ইতালীয়রা সবকিছুর ওপরে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেয়। যখন আমি আমার মায়ের কথা উল্লেখ করলাম এবং দেখালাম যে আমি পরিবারের গুরুত্ব বুঝি, তখন তিনি আমার উপর ভরসা করতে শুরু করলেন। আর এখন আমাদের এমন একটি প্রস্তাব তৈরি করতে হবে যা দেখাবে আমাদের অংশীদারিত্ব আপনাদের কোম্পানির এলাকাগুলোকে কিভাবে শক্তিশালী করবে। এটি কেবল মুনাফার কথা হতে পারে না। আনন্দ প্রশংসায় মাথা নাড়লেন। একদিনে তুমি সেই গ্রাহকদের সাথে আলোচনা শুরু করে দিলে যাদের আমরা পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। তুমি এই সাংস্কৃতিক সূক্ষ্মতাগুলো এত ভালোভাবে শিখলে কিভাবে? আমার সবসময় ভিন্ন ভিন্ন মানুষের প্রতি আগ্রহ ছিল। যখন আপনি সত্যিই কাউকে বুঝতে চান, তখন আপনাকে বুঝতে হবে তারা কোথা থেকে এসেছে এবং তারা কোন জিনিসকে গুরুত্ব দেয়। গভীর সন্ধ্যা একটি বিস্ময় নিয়ে এলো। শান্তিদেবী আনন্দের অফিসের দরজায় চোখে জল নিয়ে এলেন, কিন্তু এবার তা ছিল আনন্দের জল। মিস্টার আনন্দ, অনেক ধন্যবাদ, তিনি বললেন। সাফাই টিমের মেয়েরা আজ আমার সাথে এত সম্মানের সাথে ব্যবহার করেছে। 7 বছরে প্রথমবার আমার এই ভবনে নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হল। শান্তিদেবী, আপনি সবসময় গুরুত্বপূর্ণ ছিলেন। তফাৎ শুধু এটাই যে এখন মানুষ তা চিনতে পারছে। আনন্দ বিনম্রভাবে উত্তর দিলেন। রোহনের প্রথম দিন কেমন গেল? আপনার ছেলে সেই 2টি কোম্পানির আগ্রহ ফিরিয়ে এনেছে যাদের আমরা পুরোপুরি হারিয়েছিলাম। ও মিরাকল করছে। রোহন তার মাকে জড়িয়ে ধরতে ছুটে এলো। মা, তোমার নতুন চাকরি কেমন কাটল? আলাদা বাবা, খুব আলাদা। আমার নিজের একটা অফিস আছে, একটা টিম আছে যাকে দেখাশোনা করতে হয়, এবং মানুষ আমাকে কেবল হাই বলার বদলে শান্তিদেবীজি বলে ডাকছে। আনন্দ মা ও ছেলের এই মিলন দেখে এক তৃপ্তির অনুভূতি পেলেন, যা তিনি বহু বছর অনুভব করেননি। শান্তিদেবী, রোহন, আনন্দ বললেন, আপনারা কি আজ আমার সাথে রাতের খাবার খাবেন? আমি এমন একটি রেস্তোরাঁ জানি যেখানে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করতে পারি। শান্তিদেবী ইতস্তত করলেন, স্যার, আমরা তো জানি না বড় রেস্তোরাঁয় কিভাবে ব্যবহার করতে হয়। শান্তিদেবী, আপনি যেমন ঠিক তেমনই থাকুন। অকৃত্রিমতা যে কোনো কৃত্রিম শিষ্টাচারের চেয়ে বেশি মূল্যবান। মুম্বাইয়ের কেন্দ্রে একটি মার্জিত রেস্তোরাঁয় রাতের খাবারের সময় আনন্দ নিজের জীবনযুদ্ধের আরও কিছু গল্প শোনালেন। যখন আমি 30 বছর আগে মুম্বাইয়ে এসেছিলাম, তখন আমি কেবল আরবি এবং সামান্য ইংরেজি বলতাম, আনন্দ জানালেন। আমি শহরের কেন্দ্রে
আমদানিকৃত পণ্য বিক্রি করতাম। আমি একটি সস্তা সরাইখানায় ঘুমোতাম এবং টাকা বাঁচানোর জন্য দিনে একবার খেতাম। আপনি হিন্দি শিখলেন কিভাবে? রোহন জিজ্ঞেস করল। একইভাবে যেভাবে তুমি অন্য ভাষাগুলো শিখেছ, কৌতূহল, একাগ্রতা এবং প্রয়োজন। আমি জানতাম মুম্বাইয়ে সফল হতে গেলে আমাকে কেবল ভাষাই নয়, ভারতীয় সংস্কৃতিকেও বুঝতে হবে। আপনার কি কখনো মনে হয়নি যে আপনি এখানে মানিয়ে নিতে পারছেন না? প্রতিদিন রোহন, কিন্তু আমি শিখেছি যে যদি আপনি আপনার ভিন্নতাকে কাজে লাগিয়ে নতুন কিছু দিতে পারেন, তবে আলাদা হওয়াটাই আপনার শক্তি হয়ে দাঁড়াতে পারে। শান্তিদেবী আনন্দের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলেন। মিস্টার আনন্দ, তিনি লাজুকভাবে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের এত সাহায্য কেন করছেন? আনন্দ এক মুহূর্ত থামলেন। শান্তিদেবী, যখন আমি রোহনের বয়সী ছিলাম, এক ধনী ব্যবসায়ী আমাকে একটা সুযোগ দিয়েছিলেন, যা আমার জীবন বদলে দিয়েছিল। তিনি সম্ভাবনা দেখেছিলেন যেখানে অন্যরা কেবল একটা গরিব ছেলেকে দেখত। এখন আমার পালা সেই একই কাজ করা। রাতের খাবার চলতে থাকল। রোহন ব্যবসায়িক কৌশল নিয়ে বিস্তারিত প্রশ্ন জিজ্ঞেস করল। রোহন, তুমি বড় হয়ে কি করতে চাও? আমি আমাদের মতো মানুষদের ভালো সুযোগ পেতে সাহায্য করতে চাই। আমি এমন একটা কোম্পানি বানাতে চাই যা প্রতিভাকে গুরুত্ব দেয়, সে ব্যক্তি যেখানেই জন্মাক বা তার পরিবারের কত টাকা থাকুক না কেন। আনন্দ হাসলেন, রোহনের মধ্যে সেই আদর্শবাদ দেখতে পেয়ে যা বহু বছর আগে তার নিজের ব্যবসায়িক পথকে অনুপ্রাণিত করেছিল। যখন তারা সেরাতে বাড়ি ফিরলেন, শান্তিদেবী আর রোহন কথা বলছিলেন কিভাবে মাত্র দুদিনে তাদের জীবন বদলে গেল। বাবা, তুমি কি নিশ্চিত তুমি এই সব দায়িত্ব সামলাতে পারবে? আমার ভয় লাগছে মা, রোহন স্বীকার করল। কিন্তু আমি এটাও জানি যে এটাই আমাদের জন্য একটা আলাদা জীবন বাঁচার সুযোগ। যদি আমি এখন চেষ্টা না করি, তবে হয়তো এমন সুযোগ আর কখনো পাব না। আমার তোমার উপর ভরসা আছে বাবা। আমি কেবল চাই তুমি জানো যে যাই হোক না কেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। রোহন তার মাকে জড়িয়ে ধরল। সেই রাতে আনন্দ যেসব আন্তর্জাতিক ব্যবসায়িক প্রোটোকলের তথ্য দিয়েছিলেন, সেগুলো পড়তে পড়তে রোহন আগামী দিনগুলোর কথা ভাবতে লাগল। সে জানত অনেকেই তাকে সন্দেহ করে, আর কোনো ছোট ভুল কেবল তার সুযোগই নষ্ট করবে না, বরং আনন্দের সম্মান এবং তার মায়ের নতুন চাকরিরও ক্ষতি করতে পারে। কিন্তু চাপের সাথে সাথে সে এক অদ্ভুত জেদও অনুভব করল। অবশেষে সে তার প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে, প্রমাণ করতে যে যোগ্যতা কোনো বয়স বা সামাজিক পরিচয়ের ওপর নির্ভর করে না। তৃতীয় দিন সকালে রোহন আনন্দের অফিসে পৌঁছল। তারা দুজন গ্রাহককে ফিরে পেলেও জার্মান, ইতালীয় ও ফরাসি চুক্তিগুলো বাকি ছিল। শুভপ্রভাত রোহন, আনন্দ সম্ভাষণ জানালেন, যিনি সকাল 6টা থেকেই অফিসে ছিলেন। তুমি কি ভালো করে ঘুমিয়েছ? হ্যাঁ স্যার, আমি সারা রাত আগামী গ্রাহকদের কৌশলের কথা ভেবেছি। চমৎকার। আজ আমরা জার্মান কোম্পানির ওপর নজর দেব। তুমি বলেছিলে তারা আনুষ্ঠানিকতা এবং সময়ানুবর্তিতাকে খুব গুরুত্ব দেয়। একদম। জার্মানিতে ব্যবসাকে একটা বিজ্ঞানের মতো দেখা হয়। প্রতিটি বিবরণ নির্ভুল হতে হবে। আমাদের কিভাবে যোগাযোগ করা উচিত? ইতালীয়দের মতো ব্যক্তিগত সম্পর্কের বদলে জার্মানরা প্রযুক্তিগত দক্ষতা, টেকনিক্যাল কম্পিটেন্স দেখতে চায়। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আমাদের পরিকল্পনার ভুল বুঝতে পেরেছি এবং ভবিষ্যতে যাতে এমন না হয় তার ব্যবস্থা নিয়েছি। আনন্দ জার্মান কোম্পানিকে ডায়াল করলেন। মুম্বাইয়ে তখন দুপুর, মানে জার্মানিতে বিকেল 5টা। কলটির উত্তর দিলেন একজন সেক্রেটারি, যিনি যান্ত্রিক নির্ভুলতার সাথে জার্মান বলছিলেন। মুলার টেকনোলজিস, গুটেন টাগ। রোহন নিখুঁত আনুষ্ঠানিকভাবে জার্মান ভাষায় উত্তর দিল, গুটেন টাগ। আমি কি মিস্টার ডিরেক্টর ক্লাউস মুলারের সাথে কথা বলতে পারি? এটি ভারতের ফার্মা ইন্ডাস্ট্রিজ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক মুহূর্ত পর এক গম্ভীর পুরুষ কণ্ঠ উত্তর দিল, ক্লাউস ময়লার বলছি, আপনি কি চান? হ্যাঁ ময়লার, আমার নাম রোহন। আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করার সময় আমাদের পরিকল্পনার গুরুতর ভুলের জন্য ক্ষমা চাইতে ফোন করেছি। পরিকল্পনার ভুল? ওটা পেশাদারিত্বের অভাব ছিল। আপনি একদম ঠিক বলছেন মিস্টার ময়লার। শুক্রবার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে আমরা জার্মান কাজের সংস্কৃতির সম্মান করিনি। ক্লাউস ময়লার একটু থামলেন। ভুলের এই নির্ভুল ব্যাখ্যা শুনে তিনি অবাক হলেন। তাহলে আপনি বোঝেন কেন এটা সমস্যাজনক ছিল? হ্যাঁ, জার্মানিতে শুক্রবার বিকেলটা সপ্তাহান্তের প্রস্তুতির জন্য রাখা থাকে। ওই সময় বৈঠকের প্রস্তাব দেওয়া মানে পরিকল্পনার অভাব এবং কাজের সাথে জীবনের ভারসাম্যের প্রতি অশ্রদ্ধা দেখানো। চমকপ্রদ নির্ভুল তথ্য। আপনি এটা কিভাবে জানলেন? আমরা আমাদের ভুলগুলো নিয়ে পড়াশোনা করেছি। আমরা আপনাদের কাছে নতুন প্রেজেন্টেশন দিতে চাই যা জার্মান মানদণ্ড পূরণ করবে। কত সময় লাগবে? 2 সপ্তাহ মিস্টার মুলার। কোনো দেরি হবে না, আমার কথা দিচ্ছি। ঠিক আছে, আমি ঠিক 2 সপ্তাহে প্রেজেন্টেশন আশা করছি। কোনো দেরি সহ্য করা হবে না। রোহন ফোন রাখলে আনন্দ অবাক হয়ে মাথা নাড়লেন। মনে হচ্ছে তুমি ওকে ইমপ্রেস করেছ।
জার্মানরা নির্ভুলতা এবং ভুলের সরাসরি স্বীকৃতির সম্মান দেয়। এখন আমাদের হাতে 2 সপ্তাহ সময় আছে। আনন্দ তার চেয়ারে হেলান দিলেন। রোহন, তুমি 3 দিনে 3 নম্বর গ্রাহকের আগ্রহ ফিরিয়ে আনলে। তুমি কি আত্মবিশ্বাসী? আমি আছি, তবে জানি সবচেয়ে কঠিন কাজটা বাকি। আমাদের এখন সত্যিই একটা অসাধারণ প্রস্তাব তৈরি করতে হবে। বিকেলটা কাটল 3টি প্রস্তাবের কাজ নিয়ে। আনন্দ তার পুরো টেকনিক্যাল টিমকে রোহনের অধীনে দিয়ে দিলেন। রোহন এক অভিজ্ঞ কর্মীর মতো কাজ পরিচালনা করতে লাগল। বিকেল 4টে নাগাদ ডক্টর সঞ্জয় আবার দরজায় দেখা দিলেন, তবে এবার তার ভাবভঙ্গি আলাদা ছিল। আনন্দ, আমি কি আপনাদের দুজনের সাথে এক মুহূর্ত কথা বলতে পারি? অবশ্যই সঞ্জয়। ডক্টর সঞ্জয় একটু অস্বস্তিতে বসে পড়লেন। আনন্দ, রোহন, আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইতে চাই। আনন্দ আর রোহন অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। আমি আজ 3 জন গ্রাহকের থেকে ফোন পেয়েছি যারা আমাদের নতুন সাংস্কৃতিক প্রোটোকল সম্পর্কে জানতে চাইছিল। আন্তর্জাতিক বাজারে এই কথা ছড়িয়ে পড়েছে যে আমাদের কাছে একজন অসাধারণ সাংস্কৃতিক উপদেষ্টা আছে। তারপর আনন্দ জিজ্ঞেস করলেন, তাহলে সেই 2টি কোম্পানি যারা আগে কখনো আমাদের সাথে ব্যবসা করেনি, আজ বিশেষভাবে আমাদের সাংস্কৃতিক পরামর্শ পরিষেবা সম্পর্কে জানার জন্য বৈঠক করতে চাইছে? আনন্দ উঠে দাঁড়ালেন। তিনি স্পষ্টতই আশ্চর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। আপনি কি সিরিয়াস? পুরোপুরি সিরিয়াস। আমরা যে গ্রাহকদের পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম তাদের সাথে পুনরায় আলোচনা শুরু হওয়ার খবর আন্তর্জাতিক ব্যবসা জগতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রোহন শান্ত ছিল, কিন্তু আনন্দ তার চোখে এক তৃপ্তির ঝিলিক দেখতে পাচ্ছিলেন। ডক্টর সঞ্জয়কে উদ্দেশ্য করে রোহন বলল, ডক্টর সঞ্জয়, আপনাকে ক্ষমা চাওয়ার দরকার নেই। পরিবর্তন সবসময় শুরুতে মেনে নেওয়া কঠিন হয়। না রোহন, আমি ভুল ছিলাম। আমি আমার বয়সের কুসংস্কারকে আমার পেশাদার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিয়েছিলাম। ওটা আমার পক্ষ থেকে অনুচিত ছিল। আনন্দ সন্তুষ্টির সাথে দৃষ্টিটি দেখলেন। রোহনের ফলাফল কোম্পানির মনোভাব বদলে দিতে মাত্র 3 দিন সময় নিয়েছিল। আনন্দ বললেন, সঞ্জয়, আমি তোমার সততার প্রশংসা করি। এখন থেকে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি? সঞ্জয় উত্তর দিলেন, আমি আমার টিমের পূর্ণ সহযোগিতা দিতে চাই যাতে এটা নিশ্চিত করা যায় যে প্রস্তাবটি প্রযুক্তিগতভাবে নিখুঁত হয়। রোহনের কাছে সাংস্কৃতিক দক্ষতা আছে, কিন্তু আমাদের একে আমাদের প্রযুক্তিগত দক্ষতার সাথে মেলাতে হবে। এটা চমৎকার হবে, রোহন বলল। একা আমি প্রযুক্তিগতভাবে বিস্তারিত প্রস্তাব বানাতে পারব না। আমাদের একসাথে কাজ করার দরকার। ডক্টর সঞ্জয় রোহনের দিকে হাত বাড়িয়ে দিলেন। পার্টনার্স। রোহন সম্মতি জানিয়ে শক্ত করে হাত মেলাল। পার্টনার্স। ডক্টর সঞ্জয়ের মনোভাবের এই পরিবর্তন কোম্পানিতে একটি টার্নিং পয়েন্ট হিসাবে চিহ্নিত হল। পরের কয়েকদিনে অন্যান্য কর্মকর্তারাও, যারা শুরুতে বাধা দিয়েছিলেন, রোহনের কাছে আন্তর্জাতিক সাংস্কৃতিক খুঁটিনাটি জানার জন্য যোগাযোগ করতে শুরু করলেন। কোম্পানিতে রোহনের প্রথম দিনের 1 সপ্তাহ পর 3টি প্রস্তাব প্রায় তৈরি হয়ে গেল। জাপানি প্রস্তাবে জাপানি নান্দনিক প্রোটোকল মেনে একটি ভিজুয়াল প্রেজেন্টেশন অন্তর্ভুক্ত ছিল, যাতে একটি উপযুক্ত সাংস্কৃতিক উপহার এবং দেশটির ব্যবসায়িক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনকারী ভাষা ছিল। ইতালীয় প্রস্তাবে পারিবারিক এবং সম্প্রদায়ের মূল্যবোধের ওপর জোর দেওয়া হয়েছিল, যা দেখাচ্ছিল যে এই অংশীদারিত্ব কেবল কোম্পানি নয়, বরং স্থানীয় সম্প্রদায়কেও কিভাবে লাভবান করবে। এতে ইতালীয় কোম্পানির কার্যক্রম ব্যক্তিগতভাবে জানার জন্য মেক্সিকান কর্মকর্তাদের ইতালি সফরের আমন্ত্রণও অন্তর্ভুক্ত ছিল। জার্মান প্রস্তাবটি প্রযুক্তিগতভাবে ত্রুটিহীন ছিল, যাতে সঠিক সময়সূচি, নির্দিষ্ট গ্যারান্টি এবং গুণমান প্রোটোকল ছিল, যা কঠোরতম জার্মান মানদণ্ড পূরণ করছিল। দ্বিতীয় সপ্তাহের সোমবার তারা প্রস্তাব পাঠানো শুরু করল। প্রথমটি ছিল জাপানের জন্য, ঠিক সেই সময় এবং প্রেজেন্টেশন প্রোটোকল মেনে যা রোহন অধ্যয়ন করেছিল। জাপানি প্রস্তাব পাঠানোর 2 ঘণ্টা পর আনন্দের ফোনের ঘণ্টা বেজে উঠল। ওপারে ছিলেন হিরোশি ইয়ামামোতো। মশি মিস্টার শর্মা, তিনি ভারী জাপানি টানে ইংরেজিতে বললেন। ইয়ামামোতো স্যার, আপনার কল পাওয়া সম্মানের বিষয়। আমরা আপনার প্রস্তাব পেয়েছি। এটা খুবই চিত্তাকর্ষক। আমি সেই তরুণ সাংস্কৃতিক উপদেষ্টার সাথে কথা বলতে চাই যিনি এটি তৈরি করেছেন। আনন্দ ফোনটি রোহনকে দিলেন, যে সঙ্গে সঙ্গে মার্জিত জাপানি ভাষায় কথা বলা শুরু করল। ইয়ামামোতো স্যার, আরিগাতো গোজাইমাসু, আপনার সময়ের জন্য। তারপর সেই প্রশ্নটি এলো যা আনন্দ ভয় পাচ্ছিলেন। ইয়ামা জানতে চাইলেন, রোহন কি সত্যি 12 বছরের? হ্যাঁ, জুনিসাই দেসু, 12 বছর, রোহন জবাব দিল। সে আরও জানালো যে 12 বছর বয়স হলেও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বয়সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওপারে এক দীর্ঘ নীরবতা ছিল। আনন্দ রোহনের মুখ উজ্জ্বল হতে দেখলেন। হাই, আরিগাতো গোজাইমাসু। যখন রোহন ফোন রাখল, আনন্দ তাকে পরম বিস্ময়ের সাথে দেখছিলেন। ওরা কি নিয়ে কথা বললেন? তোমার স্বর শুনে মনে হলো ওরা মুগ্ধ হয়েছেন। ওরা অবাক হয়েছেন যখন আমি আমার সাংস্কৃতিক অজ্ঞতা স্বীকার করার জন্য বুনকামনো শব্দটি ব্যবহার করলাম। এই শব্দটি বিদেশিরা খুব কমই ব্যবহার করে, তাই এটা প্রমাণ করেছে যে আমি সত্যিই তাদের সংস্কৃতি অধ্যয়ন করেছি এবং তারা চুক্তিতে পুনরায় বিচার করতে সম্মত হয়েছেন। আনন্দ চেয়ারে হেলান দিয়ে বসলেন।
শ্রুস্তি এবং প্রশংসা মিশ্রিত কণ্ঠে বললেন, রোহন, তুমি এমন কিছু করেছ যা আমার সেরা আলাপকারীরাও করতে পারেনি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু এটা তো মাত্র শুরু। এখন আমাদের সেই প্রতিশ্রুতি পূরণ করতে হবে যা আমরা দিয়েছি। সকাল গড়িয়ে চলল। রোহন এবং আনন্দ জাপানি প্রস্তাবের ওপর বিস্তারিত কাজ করলেন। আনন্দ তার পুরো গ্রাফিক ডিজাইন টিমকে রোহনের অধীনে দিয়ে দিয়েছিলেন, যারা জাপানি ব্যবসায়িক প্রোটোকলের জন্য একটি উপযুক্ত ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরির কাজ করছিল, যেখানে রোহন যথাযথ আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করে পুরো বিষয়বস্তু পুনরায় লিখছিল। দুপুর নাগাদ ডক্টর সঞ্জয় অফিসে দরজায় দেখা দিলেন। আনন্দ, আমি কি তোমার সাথে এক মুহূর্ত কথা বলতে পারি? এখানেই বলো সঞ্জয়। আমি আমাদের আইনি দলের কাছ থেকে ফোন পেয়েছি, যারা ব্যবসায়িক আলোচনায় একজন নাবালককে ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। আনন্দ দীর্ঘশ্বাস ফেললেন। অনবরত এই বাধায় তিনি ক্লান্ত ছিলেন। আর তোমার জবাব কি ছিল? আমি বলেছি যে তুমি আইনি দিকগুলো জানো, কিন্তু তারা তোমার সরাসরি নিশ্চিতকরণ চায়। তাদের বলো যে রোহন একজন সাংস্কৃতিক উপদেষ্টা, কর্মচারী নয়। সাংস্কৃতিক বিষয়ে আমাদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। ডক্টর সঞ্জয় ইতস্তত করে বললেন, আনন্দ, তুমি কি নিশ্চিত তুমি কি করছো? এতে কোম্পানিতে খুব হইচই হচ্ছে। সঞ্জয়, 24 ঘন্টার মধ্যে রোহন ইতিমধ্যেই 2 জন গ্রাহকের আগ্রহ ফিরিয়ে এনেছে, যাদের আমরা পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। গত 6 মাসে তোমার টিম কি ফলাফল দিয়েছে? কোনো উত্তর এলো না। ডক্টর সঞ্জয় অস্বস্তিতে অফিস থেকে বেরিয়ে গেলেন। মিস্টার আনন্দ, রোহন বলল, আমি আপনার এবং আপনার টিমের মধ্যে সমস্যা তৈরি করতে চাই না। রোহন, পরিবর্তন সবসময় বাধা তৈরি করে। গুরুত্বপূর্ণ হল আমরা ফলাফলের ওপর মনোযোগ দিই। যদি আমরা ওই চুক্তিগুলো ফিরে পেতে সফল হই, তবে সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিকেলে তারা ইতালীয় কোম্পানির সাথে যোগাযোগের কৌশল নিয়ে কাজ করলেন। রোহন বোঝালো যে ইতালিতে সফল ব্যবসার জন্য ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাতিল করেছিল কারণ আমরা আগস্টে একটি বৈঠক ঠিক করেছিলাম, যা ইতালিতে একটি পবিত্র ছুটির মাস। রোহন বোঝালো, কিন্তু তার চেয়েও বড় কারণ হল আমাদের দৃষ্টিভঙ্গি ছিল খুব ঠান্ডা এবং যান্ত্রিক। তাহলে আমাদের কিভাবে যোগাযোগ করা উচিত? আমাদের পরিবার এবং ঐতিহ্যের কথা বলে শুরু করতে হবে। ইতালিতে ব্যবসা হল পারিবারিক সম্পর্কের বিস্তার। যদি আমরা তাদের কোম্পানির ইতিহাসে অকৃত্রিম আগ্রহ দেখাই, তবে তারা আমাদের আগের ভুল ক্ষমা করে দেবে। আনন্দ ইতালীয় কোম্পানিতে ডায়াল করলেন। মুম্বাইয়ে গভীর সন্ধ্যা হওয়ায় ইতালিতে তখন রাত হওয়ার কথা, কিন্তু রোহন গবেষণা করে জেনেছিল যে সিইও গিউসেপ রোসিনি অনেক রাত পর্যন্ত কাজ করেন। কলের উত্তর দিলেন একজন সেক্রেটারি, যিনি ভারী ইতালীয় টোনে ইংরেজি বলছিলেন। প্রন্তো, রোসিনি ইন্ডাস্ট্রিজ, বুয়োনাসেরা। রোহন নিখুঁত ইতালীয় ভাষায় বলল, আমি কি মিস্টার গিউসেপ রোসিনির সাথে কথা বলতে পারি? অনুগ্রহ করে এক মুহূর্ত। কয়েক মিনিট পর একটি উষ্ণ পুরুষ কণ্ঠ উত্তর দিল, প্রন্তো, গিউসেপ রোসিনি বলছি। সিনিয়র রোসিনি, বুয়োনাসেরা। মিচিয়ামো রোহন, চিয়ামো দাল ভারত পার কান্তদি শর্মা ইন্ডাস্ট্রিজ। আনন্দ অবাক হয়ে দেখলেন কিভাবে রোহন নিপুণভাবে কথা বলছিল এবং ইতালীয় পারিবারিক মূল্যবোধের গভীর জ্ঞান প্রদর্শন করছিল। 2 সপ্তাহ সময় যথেষ্ট, যাতে আমরা আপনাদের সম্মানিত পরিবারের যোগ্য কিছু তৈরি করতে পারি। ধন্যবাদ সিনিয়র রোসিনি, আপনার ধৈর্য ও সময়ের জন্য। আরিভেদেরছি, এবং আপনার মাকেও আমার পক্ষ থেকে সালাম জানাবেন। যখন রোহন ফোন রাখল, আনন্দ হাসছিলেন। মনে হচ্ছে তিনি আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক ছিলেন। ইতালীয়রা সবকিছুর ওপরে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেয়। যখন আমি আমার মায়ের কথা উল্লেখ করলাম এবং দেখালাম যে আমি পরিবারের গুরুত্ব বুঝি, তখন তিনি আমার উপর ভরসা করতে শুরু করলেন। আর এখন আমাদের এমন একটি প্রস্তাব তৈরি করতে হবে যা দেখাবে আমাদের অংশীদারিত্ব আপনাদের কোম্পানির এলাকাগুলোকে কিভাবে শক্তিশালী করবে। এটি কেবল মুনাফার কথা হতে পারে না। আনন্দ প্রশংসায় মাথা নাড়লেন। একদিনে তুমি সেই গ্রাহকদের সাথে আলোচনা শুরু করে দিলে, যাদের আমরা পুরোপুরি হারিয়ে ফেলেছিলে। তুমি এই সাংস্কৃতিক সূক্ষ্মতাগুলো এত ভালোভাবে শিখলে কিভাবে? আমার সবসময় ভিন্ন ভিন্ন মানুষের প্রতি আগ্রহ ছিল। যখন আপনি সত্যিই কাউকে বুঝতে চান, তখন আপনাকে বুঝতে হবে তারা কোথা থেকে এসেছে এবং তারা কোন জিনিসকে গুরুত্ব দেয়। গভীর সন্ধ্যা একটি বিস্ময় নিয়ে এলো। শান্তিদেবী আনন্দের অফিসের দরজায় চোখে জল নিয়ে এলেন, কিন্তু এবার তা ছিল আনন্দের জল। মিস্টার আনন্দ, অনেক ধন্যবাদ, তিনি বললেন। সাফাই টিমের মেয়েরা আজ আমার সাথে এত সম্মানের সাথে ব্যবহার করেছে। 7 বছরে প্রথমবার আমার এই ভবনে নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হল। শান্তিদেবী, আপনি সবসময় গুরুত্বপূর্ণ ছিলেন। তফাৎ শুধু এটাই যে এখন মানুষ তা চিনতে পারছে। আনন্দ বিনম্রভাবে উত্তর দিলেন। রোহনের প্রথম দিন কেমন গেল? আপনার ছেলে সেই 2টি কোম্পানির আগ্রহ ফিরিয়ে এনেছে, যাদের আমরা পুরোপুরি হারিয়েছিলাম। ও মিরাকেল করছে। রোহন তার মাকে জড়িয়ে ধরতে ছুটে এলো। মা, তোমার নতুন চাকরি কেমন কাটল? আলাদা বাবা, খুব আলাদা।
আমার নিজের একটা অফিস আছে, একটা টিম আছে যাকে দেখাশোনা করতে হয়, এবং মানুষ আমাকে কেবল হাই বলার বদলে শান্তি দেবীজি বলে ডাকছে। আনন্দ মা ও ছেলের এই মিলন দেখে এক তৃপ্তির অনুভূতি পেলেন, যা তিনি বহু বছর অনুভব করেননি। শান্তিদেবী, রোহন, আনন্দ বললেন, আপনারা কি আজ আমার সাথে রাতের খাবার খাবেন? আমি এমন একটি রেস্তোরাঁ জানি যেখানে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করতে পারি। শান্তিদেবী ইতস্তত করলেন, স্যার, আমরা তো জানি না বড় রেস্তোরাঁয় কিভাবে ব্যবহার করতে হয়। শান্তিদেবী, আপনি যেমন ঠিক তেমনই থাকুন। অকৃত্রিমতা যে কোনো কৃত্রিম শিষ্টাচারের চেয়ে বেশি মূল্যবান। মুম্বাইয়ের কেন্দ্রে একটি মার্জিত রেস্তোরাঁয় রাতের খাবারের সময় আনন্দ নিজের জীবনযুদ্ধের আরও কিছু গল্প শোনালেন। যখন আমি ৩০ বছর আগে মুম্বাইয়ে এসেছিলাম, তখন আমি কেবল আরবি এবং সামান্য ইংরেজি বলতাম, আনন্দ জানালেন। আমি শহরের কেন্দ্রে আমদানিকৃত পণ্য বিক্রি করতাম। আমি একটি সস্তা সরাইখানায় ঘুমোতাম এবং টাকা বাঁচানোর জন্য দিনে একবার খেতাম। আপনি হিন্দি শিখলেন কিভাবে? রোহন জিজ্ঞেস করল। একইভাবে যেভাবে তুমি অন্য ভাষাগুলো শিখেছ, কৌতূহল, একাগ্রতা এবং প্রয়োজন। আমি জানতাম মুম্বাইয়ে সফল হতে গেলে আমাকে কেবল ভাষাই নয়, ভারতীয় সংস্কৃতিকেও বুঝতে হবে। আপনার কি কখনো মনে হয়নি যে আপনি এখানে মানিয়ে নিতে পারছেন না? প্রতিদিন, রোহন। কিন্তু আমি শিখেছি যে যদি আপনি আপনার ভিন্নতাকে কাজে লাগিয়ে নতুন কিছু দিতে পারেন, তবে আলাদা হওয়াটাই আপনার শক্তি হয়ে দাঁড়াতে পারে। শান্তিদেবী আনন্দের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলেন। মিস্টার আনন্দ, তিনি লাজুকভাবে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের এত সাহায্য কেন করছেন? আনন্দ এক মুহূর্ত থামলেন। শান্তিদেবী, যখন আমি রোহনের বয়সী ছিলাম, এক ধনী ব্যবসায়ী আমাকে একটা সুযোগ দিয়েছিলেন যা আমার জীবন বদলে দিয়েছিল। তিনি সম্ভাবনা দেখেছিলেন যেখানে অন্যরা কেবল একটা গরিব ছেলেকে দেখত। এখন আমার পালা সেই একই কাজ করা। রাতের খাবার চলতে থাকল। রোহন ব্যবসায়ী কৌশল নিয়ে বিস্তারিত প্রশ্ন জিজ্ঞেস করল। রোহন, তুমি বড় হয়ে কি করতে চাও? আমি আমাদের মতো মানুষদের ভালো সুযোগ পেতে সাহায্য করতে চাই। আমি এমন একটা কোম্পানি বানাতে চাই যা প্রতিভাকে গুরুত্ব দেয়, সে ব্যক্তি যেখানেই জন্মাক বা তার পরিবারের কত টাকা থাকুক না কেন। আনন্দ হাসলেন। রোহনের মধ্যে সেই আদর্শবাদ দেখতে পেয়ে, যা বহু বছর আগে তার নিজের ব্যবসায়িক পথকে অনুপ্রাণিত করেছিল। যখন তারা সে রাতে বাড়ি ফিরলেন, শান্তিদেবী আর রোহন কথা বলছিলেন কিভাবে মাত্র দুদিনে তাদের জীবন বদলে গেল। বাবা, তুমি কি নিশ্চিত তুমি এসব দায়িত্ব সামলাতে পারবে? আমার ভয় লাগছে মা, রোহন স্বীকার করল। কিন্তু আমি এটাও জানি যে এটাই আমাদের জন্য একটা আলাদা জীবন বাছার সুযোগ। যদি আমি এখন চেষ্টা না করি, তবে হয়তো এমন সুযোগ আর কখনো পাব না। আমার তোমার উপর ভরসা আছে বাবা। আমি কেবল চাই তুমি জানো যে যাই হোক না কেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। রোহন তার মাকে জড়িয়ে ধরল। সেই রাতে আনন্দ যেসব আন্তর্জাতিক ব্যবসায়িক প্রোটোকলে তথ্য দিয়েছিলেন, সেগুলো পড়তে পড়তে রোহন আগামী দিনগুলোর কথা ভাবতে লাগল। সে জানত অনেকেই তাকে সন্দেহ করে, আর কোনো ছোট ভুল কেবল তার সুযোগই নষ্ট করবে না, বরং আনন্দের সম্মান এবং তার মায়ের নতুন চাকরিরও ক্ষতি করতে পারে। কিন্তু চাপের সাথে সাথে সে এক অদ্ভুত জেদও অনুভব করল। অবশেষে সে তার প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে, প্রমাণ করতে যে যোগ্যতা কোনো বয়স বা সামাজিক পরিচয়ের ওপর নির্ভর করে না। তৃতীয় দিন সকালে রোহন আনন্দের অফিসে পৌঁছল। সে 2 গ্রাহককে ফিরে পেলেও জার্মান, ইতালীয় ও ফরাসি চুক্তিগুলো বাকি ছিল। শুভ প্রভাত রোহন, আনন্দ সম্ভাষণ জানালেন, যিনি সকাল 6টা থেকেই অফিসে ছিলেন। তুমি কি ভালো করে ঘুমিয়েছ? হ্যাঁ স্যার, আমি সারা রাত আগামী গ্রাহকদের কৌশলের কথা ভেবেছি। চমৎকার। আজ আমরা জার্মান কোম্পানির ওপর নজর দেব। তুমি বলেছিলে তারা আনুষ্ঠানিকতা এবং সময়ানুবর্তিতাকে খুব গুরুত্ব দেয়। একদম। জার্মানিকও ব্যবসাকে একটা বিজ্ঞানের মতো দেখা হয়। প্রতিটি বিবরণ নির্ভুল হতে হবে। আমাদের কিভাবে যোগাযোগ করা উচিত? ইতালীয়দের মতো ব্যক্তিগত সম্পর্কের বদলে জার্মানরা প্রযুক্তিগত দক্ষতা দেখতে চায়। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আমাদের পরিকল্পনার ভুল বুঝতে পেরেছি এবং ভবিষ্যতে যাতে এমন না হয় তার ব্যবস্থা নিয়েছি। আনন্দ জার্মান কোম্পানিকে ডায়াল করলেন। মুম্বাইয়ে তখন দুপুর, মানে জার্মানিতে বিকেল 5টা। কলটির উত্তর দিলেন একজন সেক্রেটারি, যিনি যান্ত্রিক নির্ভুলতার সাথে জার্মান বলছিলেন। মুলা টেকনোলজিস, গুটেন টাক। রোহন নিখুঁত আনুষ্ঠানিকভাবে জার্মান ভাষায় উত্তর দিল। গুটেন টাক, আমি কি মিস্টার ডিরেক্টর ক্লাউস মুলারের সাথে কথা বলতে পারি? এটি ভারতের শর্মা ইন্ডাস্ট্রির সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক মুহূর্ত পর এক গম্ভীর পুরুষকণ্ঠ উত্তর দিল। ক্লাউস ময়লার বলছি, আপনি কি চান? হেয়ার ময়লার, আমার নাম রোহন। আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করার সময় আমাদের পরিকল্পনার গুরুতর ভুলের জন্য ক্ষমা চাইতে ফোন করেছি। পরিকল্পনার ভুল? ওটা পেশাদারিত্বের অভাব ছিল। আপনি একদম ঠিক বলছেন মিস্টার ময়লার। শুক্রবার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে আমরা জার্মান কাজের সংস্কৃতির সম্মান করিনি। ক্লাউস ময়লার একটু থামলেন। ভুলের এই নির্ভুল ব্যাখ্যা শুনে তিনি অবাক হলেন। তাহলে আপনি বোঝেন কেন এটা সমস্যাজনক ছিল? হ্যাঁ, জার্মানিতে শুক্রবার বিকেলটা সপ্তাহান্তের প্রস্তুতির জন্য রাখা থাকে। ওই সময় বৈঠকের প্রস্তাব দেওয়া মানে পরিকল্পনার অভাব এবং কাজের সাথে জীবনের ভারসাম্যের প্রতি অশ্রদ্ধা দেখানো। চমকপ্রদ নির্ভুল তথ্য। আপনি এটা কিভাবে জানলেন? আমরা আমাদের ভুলগুলো নিয়ে পড়াশোনা করেছি। আমরা আপনাদের কাছে নতুন প্রেজেন্টেশন দিতে চাই যা জার্মান মানদণ্ড পূরণ করবে। কত সময় লাগবে? 2 সপ্তাহ মিস্টার মুলার।
কোনো দেরি হবে না, আমার কথা দিচ্ছি। ঠিক আছে, আমি ঠিক 2 সপ্তাহে প্রেজেন্টেশন আশা করছি। কোনো দেরি সহ্য করা হবে না। রোহান ফোন রাখলে আনন্দ অবাক হয়ে মাথা নাড়লেন। মনে হচ্ছে তুমি ওকে ইমপ্রেস করেছ। জার্মানরা নির্ভুলতা এবং ভুলের সরাসরি স্বীকৃতির সম্মান দেয়। এখন আমাদের হাতে 2 সপ্তাহ সময় আছে। আনন্দ তার চেয়ারে হেলান দিলেন। রোহান, তুমি 3 দিনে 3 নম্বর গ্রাহকের আগ্রহ ফিরিয়ে আনলে। তুমি কি আত্মবিশ্বাসী? আমি আছি, তবে জানি সবচেয়ে কঠিন কাজটা বাকি। আমাদের এখন সত্যি একটা অসাধারণ প্রস্তাব তৈরি করতে হবে। বিকেলটা কাটল 3টি প্রস্তাবের কাজ নিয়ে। আনন্দ তার পুরো টেকনিক্যাল টিমকে রোহানের অধীনে দিয়ে দিলেন। রোহান এক অভিজ্ঞ কর্মীর মতো কাজ পরিচালনা করতে লাগল। বিকেল 4টে নাগাদ ডক্টর সঞ্জয় আবার অফিসে দেখা দিলেন। তবে এবার তার অভিব্যক্তি আলাদা ছিল। আনন্দ, আমি কি আপনাদের দুজনের সাথে এক মুহূর্ত কথা বলতে পারি? অবশ্যই সঞ্জয়। ডক্টর সঞ্জয় অস্বস্তিতে বসে পড়লেন। আনন্দ, রোহান, আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইতে চাই। আনন্দ আর রোহান অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। আমি আজ 3 জন গ্রাহকের থেকে ফোন পেয়েছি যারা আমাদের নতুন সাংস্কৃতিক প্রোটোকল সম্পর্কে জানতে চাইছিল। আন্তর্জাতিক বাজারে এই কথা ছড়িয়ে পড়েছে যে আমাদের কাছে একজন অসাধারণ সাংস্কৃতিক উপদেষ্টা আছে। তারপর আনন্দ জিজ্ঞেস করলেন, তাহলে সেই 2টি কোম্পানি যারা আগে কখনো আমাদের সাথে ব্যবসা করেনি, তারাও আজ বিশেষভাবে আমাদের সাংস্কৃতিক পরামর্শ পরিষেবার জন্য বৈঠক করতে চাইছে? আনন্দ উঠে দাঁড়ালেন। তিনি সত্যি খুব অবাক হয়েছিলেন। তুমি কি সিরিয়াস? পুরোপুরি সিরিয়াস। আমরা যে গ্রাহকদের পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম, তাদের সাথে পুনরায় আলোচনা শুরু হওয়ার খবর আন্তর্জাতিক ব্যবসা জগতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রোহান শান্ত ছিল, কিন্তু আনন্দ তার চোখে এক তৃপ্তির ঝিলিক দেখতে পাচ্ছিলেন। ডক্টর সঞ্জয়কে উদ্দেশ্য করে রোহান বলল, আপনাকে ক্ষমা চাওয়ার দরকার নেই। পরিবর্তন সবসময় শুরুতে মেনে নেওয়া কঠিন হয়। না রোহান, আমি ভুল ছিলাম। আমি আমার বয়সের কুসংস্কারকে পেশাদার সিদ্ধান্তে প্রভাব ফেলতে দিয়েছিলাম। ওটা আমার পক্ষ থেকে অনুচিত ছিল। আনন্দ সন্তুষ্টির সাথে দৃশ্যটি দেখলেন। রোহানের ফলাফল কোম্পানির মনোভাব বদলে দিতে মাত্র 3 দিন সময় নিয়েছিল। আনন্দ বললেন, সঞ্জয়, আমি তোমার সততার প্রশংসা করি। এখন থেকে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি? সঞ্জয় উত্তর দিলেন, আমি আমার টিমের পূর্ণ সহযোগিতা দিতে চাই, যাতে এটা নিশ্চিত করা যায় যে প্রস্তাবটি প্রযুক্তিগতভাবে নিখুঁত হয়। রোহানের কাছে সাংস্কৃতিক দক্ষতা আছে, কিন্তু আমাদের একে আমাদের প্রযুক্তিগত দক্ষতার সাথে মেলাতে হবে। এটা চমৎকার হবে, রোহান বলল। একা আমি প্রযুক্তিগতভাবে বিস্তারিত প্রস্তাব বানাতে পারব না। আমাদের একসাথে কাজ করা দরকার। ডক্টর সঞ্জয় রোহানের দিকে হাত বাড়িয়ে দিলেন। পার্টনার্স? রোহান সম্মতি জানিয়ে শক্ত করে হাত মেলাল। পার্টনার্স। ডক্টর সঞ্জয়ের এই মনোভাবের পরিবর্তন কোম্পানিতে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হল। পরের কয়েকদিনে অন্যান্য কর্মকর্তারাও রোহনের কাছে আন্তর্জাতিক সাংস্কৃতিক খুঁটিনাটি জানার জন্য যোগাযোগ করতে শুরু করলেন। কোম্পানিতে রোহনের প্রথম দিনের 1 সপ্তাহ পর 3টি প্রস্তাব প্রায় তৈরি হয়ে গেল। জাপানি প্রস্তাবে জাপানি নান্দনিক প্রোটোকল মেনে একটি ভিজুয়াল প্রেজেন্টেশন অন্তর্ভুক্ত ছিল, যাতে একটি উপযুক্ত সাংস্কৃতিক উপহার এবং দেশটির ব্যবসায়িক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনকারী ভাষা ছিল। ইতালীয় প্রস্তাবে পারিবারিক এবং সম্প্রদায়ের মূল্যবোধের ওপর জোর দেওয়া হয়েছিল। জার্মান প্রস্তাবটি প্রযুক্তিগতভাবে ত্রুটিহীন ছিল। দ্বিতীয় সপ্তাহের সোমবার তারা প্রস্তাব পাঠানো শুরু করল। প্রথমটি ছিল জাপানের জন্য। জাপানি প্রস্তাব পাঠানোর 2 ঘণ্টা পর আনন্দের ফোনের ঘণ্টা বেজে উঠল। ওপারে ছিলেন হিরোশি ইয়ামা। মশি মিস্টার শর্মা। তিনি ভারী জাপানি টানে ইংরেজিতে বললেন, ইয়ামা স্যার, আপনার কল পাওয়া সম্মানের বিষয়। আমরা আপনার প্রস্তাব পেয়েছি। এটা খুবই চিত্তাকর্ষক। আমি সেই তরুণ সাংস্কৃতিক উপদেষ্টার সাথে কথা বলতে চাই, যিনি এটি তৈরি করেছেন। আনন্দ ফোনটি রোহনকে দিলেন, যে সঙ্গে সঙ্গে মার্জিত জাপানি ভাষায় কথা বলা শুরু করল। ইয়ামামতো স্যার, আরিগাতো গোজাইমাসু আপনার সময়ের জন্য। ইয়ামা জানতে চাইলেন, রোহন কি সত্যিই 12 বছরের? হ্যাঁ, জুনি সাইদেসু, 12 বছর, রোহন জবাব দিল। 12 বছর বয়স হলেও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বয়সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওপারে এক দীর্ঘ নীরবতা ছিল। আনন্দ রোহনের মুখ উজ্জ্বল হতে দেখলেন। হাই, আরিগাতো গোজাইমাসু। রোহন ফোন রাখলে আনন্দ বিস্মিত হয়ে বললেন, ওরা কি নিয়ে কথা বললেন? তোমার স্বর দেখে মনে হলো তিনি মুগ্ধ। ওরা অবাক হয়েছেন যখন আমি আমার সাংস্কৃতিক অজ্ঞতা স্বীকার করার জন্য বুনকা মনো শব্দটি ব্যবহার করলাম। এই শব্দটি বিদেশিরা খুব কমই ব্যবহার করে। তিনি চুক্তিতে পুনরায় বিচার করতে সম্মত হয়েছেন। আনন্দ চেয়ারে হেলান দিলেন, স্বস্তি এবং প্রশংসা মিশ্রিত কণ্ঠে বললেন, রোহন, তুমি এমন কিছু করেছ যা আমার সেরা আলাপকারীরাও করতে পারেনি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু এটা তো মাত্র শুরু।
আনন্দ উঠে রোহনকে জড়িয়ে ধরলেন। তুমি এটা করে দেখিয়েছ। তুমি ৩ কোটি টাকার চুক্তি ফিরিয়ে এনেছ। খবরটি কোম্পানিতে দ্রুত ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে যেসব কর্মচারী আগে রোহনের সাথে কথা বলেনি তারাও তাকে শুভেচ্ছা জানাতে আসতে লাগল। মঙ্গলবার ইতালীয় প্রতিক্রিয়ার পালা ছিল। গিউসেফ রোসিনি ব্যক্তিগতভাবে ফোন করলেন। রোহান, মিও কারো আমিচো। মিস্টার রোসিনি, আপনি কেমন আছেন? বেনিসিমো, আমি আপনার প্রস্তাব দেখেছি। এটা খুবই সুন্দর। ইতালিতে ব্যবসা করার আসল অর্থ কি তা আপনারা বুঝতে পেরেছেন। আমার স্ত্রী পারিবারিক মূল্যবোধের কথাগুলো পড়ে আবেগে কেঁদে ফেলেছেন। কোনো বিদেশি কোম্পানি আগে কখনো আমাদের সংস্কৃতির এমন সমজদারি দেখায়নি। চুক্তিটি আপনাদের, রহন, আর আমি চাই আপনি এবং মিস্টার আনন্দ ব্যক্তিগতভাবে সই করার জন্য ইতালিতে আসুন। আনন্দ আনন্দিত হয়ে বললেন, আরও ৩০ লাখ টাকা জিতলাম। বুধবার ক্লাউস মুলার ফোন করলেন। হাই রোহান, গুটেন ট্যাগ। আপনার প্রেজেন্টেশন চমৎকার, নির্ভুল এবং সময়মতো পৌঁছেছে। চুক্তি অনুমোদিত হল। আমরা আগামী মাসে কাজ শুরু করব। ৩ চুক্তিতে মোট ৯০ লাখ টাকা। ২ সপ্তাহে রোহান তা অর্জন করেছিল যা আনন্দের টিম ৬ মাসে করতে পারেনি। সে রাতে সেই রেস্তোরাঁতেই উদযাপন হল। ডক্টর সঞ্জয় সেখানে ছিলেন। শান্তিদেবী তার ছেলেকে সেই ক্ষমতাশালী পুরুষদের কাছ থেকে সম্মান পেতে দেখে গর্ববোধ করছিলেন। মিস্টার আনন্দ, আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। শান্তিদেবী, এটা আপনার ছেলের অসাধারণ প্রতিভা যা এই পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু আপনি সুযোগ দিয়েছেন, তাছাড়া এই প্রতিভা কখনো আবিষ্কৃত হতো না। আনন্দ রোহানের দিকে তাকালেন যে ডক্টর সঞ্জয়ের সাথে নতুন কৌশল নিয়ে কথা বলছিল। শান্তিদেবী, আমি ভাবতাম আমি তাদের সাহায্য করছি, কিন্তু এখন বুঝলাম আপনিই আমার সাহায্য করলেন। রোহান আমাকে মনে করিয়ে দিল কেন আমি এই কোম্পানি শুরু করেছিলাম, প্রতিভাবানদের সুযোগ দেওয়ার জন্য। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু জীবন এত সহজ নয়। রোহানের প্রথম জয়ের ২ সপ্তাহ পর আনন্দের কাছে একটি কল এলো। আনন্দ, আমি ভারতীয় ব্যবসায়িক সংঘ থেকে রাজেশ কুমার বলছি। রাজেশ, আপনার কল পেয়ে ভালো লাগলো। আসলে ব্যাপারটা উল্টো। আমি আপনার নতুন সাংস্কৃতিক উপদেষ্টার ব্যাপারে শুনেছি। আমাদের কাছে ৩টি বহুজাতিক কোম্পানির প্রস্তাব এসেছে যারা তার পরিষেবা ভাড়া করতে চায়। ওনারা অনেক বড় অঙ্কের টাকা দিতে রাজি। আনন্দের মনে দুশ্চিন্তা দেখা দিল। তিনি ভুলেই গিয়েছিলেন যে রোহনের প্রতিভা তার একার সম্পত্তি নয়। কোম্পানিগুলো তাকে প্রত্যাখ্যান করা অসম্ভব এমন অফার দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করবে। রোহন সকালে অফিসে পৌঁছলে আনন্দকে চিন্তিত দেখা গেল। কিছু হয়েছে মিস্টার আনন্দ? আনন্দ ইতস্তত করছিলেন। রোহন, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার কাজ এতটাই অসাধারণ হয়েছে যে অন্য কোম্পানিগুলো তোমাকে ভাড়া করতে চাইছে। ওরা খুব বড় অঙ্কের আর্থিক অফার দিচ্ছে, যা আমি যা দিতে পারি তার চেয়ে অনেক বেশি। রোহন ধীরে ধীরে চেয়ারে বসল। আপনি কি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? না না, একদমই না। কিন্তু আমার তোমার সাথে সৎ থাকা দরকার। বছরে ৫০ লাখ টাকা অনেক বড় ব্যাপার রোহন। এটা তো ভাগ্যের ব্যাপার রোহন, আনন্দ বললেন। এটা তোমার আর তোমার মায়ের জীবন পুরোপুরি বদলে দেবে। কিন্তু এর মানে কি এই যে আমি আপনাকে ছেড়ে দেব, যিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন? আনন্দের হৃদয় কষ্ট অনুভব হল। রোহন, তোমার সেটাই করা উচিত যা তোমার ভবিষ্যতের জন্য ভালো। আমি কি এই ব্যাপারে একটু ভাবতে পারি? অবশ্যই, কিন্তু বেশি দেরি করো না। সেদিন বিকেলে রোহন তার মায়ের সাথে অফারটি নিয়ে কথা বলল। শান্তিদেবী সেই অঙ্কে টাকা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বাবা, বছরে ৫০ লাখ? এটা তো অত টাকা যা আমি ২০ বছরেও কামাতে পারব না। আমি জানি মা, কিন্তু এটা শুধু টাকার ব্যাপার নয়। কেন নয়? মিস্টার আনন্দ আমার উপর তখন বিশ্বাস করেছিলেন যখন অন্য কেউ করবে না। যদি আমি এখন চলে যাই, তবে আমি তাকে ছেড়ে দিচ্ছি যিনি আমার সবচেয়ে বিপদের সময় সাহায্য করেছিলেন। কিন্তু বাবা, এটা জীবনে একবার আসা সুযোগ। মা, যদি আমি এর চেয়েও বড় কিছু বানাতে পারি, যদি একটা ধনী কোম্পানির হয়ে কাজ করার বদলে আমি মিস্টার আনন্দকে এমন কিছু বানাতে সাহায্য করতে পারি যা আমাদের মতো অন্য মানুষদের সাহায্য করবে। শান্তিদেবী ছেলের দিকে গর্ব এবং উদ্বেগের সাথে তাকালেন। তুমি কি নিশ্চিত তুমি কি ভাবছ? আমার একটা আইডিয়া আছে মা, কিন্তু আমাকে আগে মিস্টার আনন্দের সাথে কথা হবে। পরদিন সকালে রোহন আনন্দের অফিসে সেই একই দৃঢ়তার সাথে পৌঁছল। আনন্দ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি সেই যুবককে হারানোর প্রস্তুতি নিচ্ছিলেন। মিস্টার আনন্দ, আমি অন্য কোম্পানির অফারগুলোর ব্যাপারে আমার সিদ্ধান্ত নিয়েছি। আনন্দ শুনতে প্রস্তুত হচ্ছিলেন যে তিনি রোহনকে হারাচ্ছেন। আমি শুনছি। আমি সব অফার প্রত্যাখ্যান করতে চাই। আনন্দের মনে হল এক স্বস্তির ঢেউ বয়ে গেল।
কিন্তু কনফিউশনও হয়েছিল। রোহন, তুমি কি বুঝতে পারছো যে তুমি একটি সৌভাগ্যকে প্রত্যাখ্যান করছো? আমি বুঝি, কিন্তু আমার কাছে একটি আলাদা প্রস্তাব আছে। আমি চাই আমরা আপনার কোম্পানির ভেতরে একসাথে একটি সাংস্কৃতিক পরামর্শ বিভাগ বা কালচারাল কনসালটেন্সি ডিভিশন গড়ে তুলি। শুধু হারিয়ে যাওয়া চুক্তিগুলো ফিরে পাবার জন্য নয়, বরং ভারতীয় কোম্পানিগুলোকে শুরু থেকেই সঠিক পদ্ধতিতে আন্তর্জাতিক ব্যবসা করতে সাহায্য করার জন্য। আনন্দ নিজের চেয়ারে হেলান দিয়ে বসলেন। তিনি বেশ কৌতূহলী ছিলেন। চালিয়ে যাও। শয়ে শয়ে ভারতীয় কোম্পানি সেই একই কারণে আন্তর্জাতিক সুযোগ হারিয়ে ফেলে, যে কারণে আমরা প্রায় ওই চুক্তিগুলো হারিয়ে ফেলেছিলাম। যদি আমরা এমন একটি পরিষেবা তৈরি করি যা এই কোম্পানিগুলোকে আন্তর্জাতিক সংস্কৃতি বুঝতে শেখাবে, তবে আমরা পুরো ভারতকে বিশ্বমঞ্চে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করতে পারব। আর তুমি এই প্রজেক্টে কাজ করার জন্য বছরে ৫০ লাখ টাকা ছেড়ে দেবে? এটি ছেড়ে দেওয়া নয় মিস্টার আনন্দ, এটি বিনিয়োগ করা। যদি আমাদের প্রজেক্ট সফল হয়, তবে এটি ৫০ লাখের চেয়ে অনেক বেশি মূল্যবান হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটি শয়ে শয়ে কোম্পানি এবং হাজার হাজার পরিবারকে সাহায্য করতে পারবে। আনন্দ কয়েক মিনিট চুপ করে রইলেন। প্রস্তাবটি নিয়ে ভাবতে ভাবতে তিনি বুঝলেন, রোহন শুধু একটি অঢেল সম্পদই প্রত্যাখ্যান করছে না, সে এমন কিছু তৈরির প্রস্তাব দিচ্ছে যা পুরো ভারতের আন্তর্জাতিক প্রতিযোগিতার ধরন বদলে দিতে পারে। রোহন, তোমার বয়স মাত্র ১২ বছর। তুমি এত বড় বড় কথা কিভাবে ভাবতে পারো? কারণ আমি আপনার কাছ থেকে শিখেছি যে বয়স দৃষ্টিভঙ্গিকে ভিশন সীমাবদ্ধ করে না। আপনিও যখন তরুণ ছিলেন তখন এই সব কিছু তৈরি করেছিলেন, কারণ আপনি বড় চিন্তা করেছিলেন এবং ঝুঁকি নিতে ভয় পাননি। আনন্দ উঠে জানালার কাছে গেলেন। নিচে মুম্বাই শহরকে দেখছিলেন। ওই শহরে কত কোম্পানি সাংস্কৃতিক পার্থক্যের কারণে আন্তর্জাতিক সুযোগ হারাচ্ছিল। রোহনের মতো কত প্রতিভা সুযোগের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। যদি আমাদের এটি করতে হয়, আনন্দ ধীরে ধীরে বললেন, তবে এটি সঠিকভাবেই করতে হবে। পেশাদার কাঠামো, পর্যাপ্ত সম্পদ এবং যোগ্য টিমের সাথে। তুমি কি রাজি? আনন্দ রোহনের দিকে তাকিয়ে হাসলেন। আমি রাজি, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত, তুমি পড়াশোনা চালিয়ে যাবে। আমরা সেরা শিক্ষকদের নিয়োগ করব, যাতে তুমি এই প্রজেক্টের সাথে সাথে তোমার প্রথাগত শিক্ষা শেষ করতে পারো। আমি রাজি। দ্বিতীয়ত, তোমার মা এই নতুন বিভাগে মাইনরিটি পার্টনার হবেন। তিনি অনেক কষ্ট করেছেন, যাতে শুধু তোমাকেই পুরস্কৃত করা না হয়। রোহনের চোখে জল এসে গেল। ধন্যবাদ মিস্টার আনন্দ। আর তৃতীয়ত, যদি কোনো সময়ে তোমার মনে হয় তুমি মন বদলেছ এবং ওই বড় অফারগুলোর মধ্যে কোনো একটি গ্রহণ করতে চাও, তবে আমার আশীর্বাদ থাকবে। আমি চাই না কৃতজ্ঞতার খাতিরে তুমি এখানে নিজেকে আটকে থাকা মনে করো। আমি আমার মন বদলাবো না, স্যার। এটিই আমার পছন্দ। নতুন সাংস্কৃতিক পরামর্শ বিভাগের খবর ব্যবসা জগতে দ্রুত ছড়িয়ে পড়ল। ২ সপ্তাহের মধ্যেই ১৫টি কোম্পানি আগ্রহ দেখাল। ড সঞ্জয়কে প্রযুক্তিগত দিক সামলানোর দায়িত্ব দেওয়া হল, আর রোহন সাংস্কৃতিক বিষয়গুলোর সমন্বয় করছিল। শান্তি দেবী, যিনি কখনো ভাবেননি যে কোনোদিন তিনি একটি কোম্পানির পার্টনার হবেন, প্রতিবার যখন নতুন বিভাগের ফলকে নিজের নাম দেখতেন, আবেগে কেঁদে ফেলতেন। ৬ মাস পর ওই বিভাগটি ইতিমধ্যেই ৫০টি ভারতীয় কোম্পানিকে সফল আন্তর্জাতিক পার্টনারশিপ করতে সাহায্য করেছিল। রোহন তার মতো সাধারণ ঘরানা থেকে আসা অন্যান্য প্রতিভাবান তরুণদের নিয়োগ করেছিলেন, যার ফলে এমন একটি বৈচিত্র্যময় টিম তৈরি হয়েছিল যারা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সাংস্কৃতিক সূক্ষ্মতা উভয়ই বুঝত। যা একটি ব্যবসায়িক বৈঠকে এক অস্বস্তিকর বাধা হিসাবে শুরু হয়েছিল, তা ভারতীয় কোম্পানিগুলোর আন্তর্জাতিক ব্যবসা করার পদ্ধতিতে একটি বিপ্লবে বদলে গিয়েছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। সবচেয়ে বড় পরীক্ষা আসা এখনও বাকি ছিল। রোহন বোর্ডরুমে ঢোকার ১ বছর পর একটি কল এলো, যা তাদের গড়া সব সীমানার পরীক্ষা নিল। আনন্দ, আমি সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেডিং থেকে চেন মুইমিং বলছি। চেন, তোমার কথা শুনে ভালো লাগলো। সবকিছু কেমন চলছে? খুবই ভালো। আপনাদের সাথে অসাধারণ মৈত্রীর জন্য ধন্যবাদ। আসলে আমি তোমাকে একটি বিশেষ প্রস্তাব দেওয়ার জন্য ফোন করছি। আমি শুনছি। আমাদের চীনা কনসোর্শিয়াম বিশেষ করে লাতিন আমেরিকায় কার্যক্রম শুরু করার জন্য রোহনের পরিষেবা ভাড়া করতে চায়। প্রস্তাবটি বছরে ৫ কোটি টাকা এবং সাথে বোনাস। আনন্দের মনে হল তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বছরে ৫ কোটি। এটি একটি আকাশ ছোঁয়া অঙ্ক, যা মেলানো অসম্ভব ছিল। এটি একটি খুব উদার প্রস্তাব, চেন। আরও আছে, আমরা সাংহাইতে বসবাসের ব্যবস্থা, সেরা চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা এবং রোহনকে আমাদের আর্থিক সমর্থনে নিজের পরামর্শদাতা কোম্পানি তৈরির সুযোগ দেব। আমি ওর সাথে কথা বলে তোমাকে আবার ফোন করব।
যখন আনন্দ ফোন রাখলেন তার হাত আবার কাঁপছিল। এই প্রস্তাব এত বড় ছিল যে একে উপেক্ষা করা অসম্ভব ছিল। কোনো দায়িত্বশীল বাবা বা অভিভাবক এমন একটি সুযোগ প্রত্যাখ্যান করার পরামর্শ দিতে পারেন না যা আজীবনের আর্থিক সুরক্ষা দেয়। রোহন এখন ১৩ বছরের। কোম্পানিতে কাজ করতে করতে সে আরও পরিণত হয়ে গিয়েছিল। যখন আনন্দ তাকে চীনা প্রস্তাবটি শোনালেন, ছেলেটি চুপচাপ শুনল। বছরে ৫ কোটি? রোহন ধীরে ধীরে পুনরাবৃত্তি করল। এটি একটি অঢেল সম্পদ রোহন। সারা জীবনে যা খরচ করতে পারবে তার চেয়েও বেশি টাকা। আর তারা চায় তুমি পুরো পরিবার নিয়ে চীনে চলে যাও। তোমার মা সেখানে একজন এক্সিকিউটিভ পদ পাবেন। রোহন কয়েক মিনিট চুপ ছিল। মিস্টার আনন্দ, আমি কি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? অবশ্যই। যখন আপনি তরুণ ছিলেন এবং আপনাকে প্রথম বড় চাকরির অফার দেওয়া হয়েছিল, তখন আপনি সেটি প্রত্যাখ্যান করে নিজের কোম্পানি কেন তৈরি করেছিলেন? আনন্দ হাসলেন। আমি বুঝতে পেরেছিলাম যে আমি নিজের কিছু একটা তৈরি করতে চাই, যা আমার মূল্যবোধকে প্রতিফলিত করবে এবং আমার মতো অন্যদের সাহায্য করবে। আর আপনার কি কোনো আফসোস আছে? কক্ষনো না। কঠিনতম সময়েও আমি জানতাম যে আমি টাকার চেয়েও বড় কিছু তৈরি করছি। রোহন ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে আমার মনে হয় আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। সে রাতে রোহন তার মায়ের সাথে দীর্ঘ আলোচনা করল। শান্তিদেবী, যার এখন নিজের একটি টিম আছে এবং নিজেকে আগের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে হয়, ছেলের সিদ্ধান্ত পুরোপুরি বুঝলেন। বাবা, ৫ কোটি অনেক টাকা, শান্তিদেবী বললেন। কিন্তু আমি শিখেছি যে সুখ কেবল টাকা থেকে আসে না। এটি এমন কিছু করার মাধ্যমে আসে যার কোনো অর্থ থাকে। আপনি কি রেগে নেই যে আমি এত টাকা প্রত্যাখ্যান করছি? আমি গর্বিত, শান্তিদেবী রোহনকে জড়িয়ে ধরে বললেন। তুমি অন্যের জন্য কাজ করার বদলে নিজের কিছু তৈরি করা বেছে নিয়েছ। এটি দেখায় যে তুমি সত্যিই বড় হয়ে গিয়েছ। পরদিন সকালে রোহন সেই একই দৃঢ়তা নিয়ে আনন্দের অফিসে গেল। মিস্টার আনন্দ, আমি চীনা প্রস্তাবটি প্রত্যাখ্যান করব। রোহন, তুমি কি নিশ্চিত? ৫ কোটি? আমি নিশ্চিত। তবে আমি একটি আলাদা প্রস্তাব দিতে চাই। আমি আমাদের কোম্পানির লাতিন আমেরিকার অন্যান্য দেশে বিস্তার ঘটাতে চাই। চীনেদের হয়ে কাজ করার বদলে আমরা তাদের চেয়ে ভালো এবং আরও ব্যক্তিগত পরিষেবা দিয়ে প্রতিযোগিতা করতে পারি। আনন্দ অবাক এবং প্রশংসার চোখে তাকালেন। তুমি একটি বিশ্ব অর্থনৈতিক শক্তির সাথে সরাসরি প্রতিযোগিতার কথা বলছ? আমি এমন কিছু দেওয়ার প্রস্তাব দিচ্ছি যা তারা পারবে না। লাতিন আমেরিকার সংস্কৃতির প্রকৃত উপলব্ধি। আমরা এই বাজারগুলোকে যে কোনো বিদেশি কোম্পানির চেয়ে ভালো বুঝি। রোহনের এই পরিকল্পনাটি প্রায় অসম্ভব মনে হলেও আনন্দ সেই স্বপ্নদর্শী উচ্চাকাঙ্ক্ষা চিনতে পারলেন, যা তাকেও দশকের আগে কোম্পানি গড়তে উদ্বুদ্ধ করেছিল। যদি আমাদের এটি করতে হয়, তবে এতে বড় বিনিয়োগ, বড় ঝুঁকি এবং বছরের পর বছর কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। আমি প্রস্তুত, মিস্টার আনন্দ। আর এটি যদি কাজ করে, তবে আমরা পুরো লাতিন আমেরিকাকে বিশ্বস্তরে প্রতিযোগিতামূলক করতে সাহায্য করতে পারব। আনন্দ রোহনের দিকে হাত বাড়িয়ে দিলেন। পার্টনার্স, চিরকালের জন্য, রোহন উত্তর দিল। ৫ বছর কেটে গেল। যে ১২ বছর বয়সের ছেলেটি একদিন কনফারেন্স রুমে ঢুকে জীবন বদলে দিয়েছিল, সে এখন ১৭ বছরের। রোহন এখন সেই একই টেবিলে বসে আছে যেখানে সব শুরু হয়েছিল। শর্মা কালচারাল কনসালটেন্সি এখন ৮টি লাতিন আমেরিকান দেশে ছড়িয়ে পড়েছে, যেখানে ২০০ জনেরও বেশি সাংস্কৃতিক উপদেষ্টা কাজ করছেন। শান্তিদেবী এখন কোম্পানির অপারেশন ডিরেক্টর, মার্জিত স্যুট পরেন এবং ৫০ জনের টিম সুপারভাইজ করেন। কিন্তু তার বিনম্রতা আগের মতোই বজায় আছে। বাবা, শান্তিদেবী মিটিং রুমে ঢুকে বললেন, বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি এসেছে। রোহন ১৫ বছর বয়সেই গৃহশিক্ষকদের কাছে হাইস্কুল শেষ করে বেশ কিছু আন্তর্জাতিক ব্যবসায়িক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল। এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে, শান্তিদেবী সিল করা খামটি দিয়ে বললেন। রোহন চিঠিটি পড়ল এবং মায়ের দিকে উজ্জ্বল চোখে তাকাল। আমি ফুল স্কলারশিপের সাথে গৃহীত হয়েছি। শান্তিদেবী তার ছেলেকে জড়িয়ে ধরলেন। আর তুমি এখন কি করবে? আমি সেখানে যাব, কিন্তু তার আগে কোম্পানিকে এমনভাবে সাজাতে হবে যাতে আমার প্রতিদিনের উপস্থিতি ছাড়াও এটি চলতে পারে। আমি শিখতে চাই, কিন্তু যা আমরা তৈরি করেছি তা ছেড়ে যেতে চাই না। আনন্দ দরজায় দাঁড়িয়ে সব শুনে রুমে ঢুকলেন। অভিনন্দন রোহন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটি বড় স্বীকৃতি যে তুমি কতটা বড় হয়েছ। ধন্যবাদ মিস্টার আনন্দ, কিন্তু আমি তখনই যাব যখন নিশ্চিত হব কোম্পানিটি বাড়তে থাকবে। রোহন, তুমি তোমার উপস্থিতির চেয়েও বড় কিছু তৈরি করেছ। প্রতিটি কর্মচারীর মধ্যে তোমার আদর্শ গেঁথে গিয়েছে। ৩ মাস পর রোহন বোস্টন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই রেস্তোরাঁতেই একটি বিদায় পার্টির আয়োজন করা হল। ড সঞ্জয় একটি আবেগঘন ভাষণ গিলেন। ৫ বছর আগে আমি একটি ১২ বছরের বাচ্চার উপর সন্দেহ করেছিলাম। সেটি আমার জীবনের সবচেয়ে বড় পেশাদার ভুল ছিল।
রোহন আমাকে শিখিয়েছে যে যোগ্যতার কোনো বয়স হয় না। শান্তিদেবী তার ছেলেকে সম্মানিত হতে দেখে হাসছিলেন। তিনি রোহনের কানে কানে বললেন, বাবা, তোমার বাবা সেই অসাধারণ মানুষটিকে চেনার সুযোগ হারিয়েছেন যে তুমি হয়ে উঠেছ। মা, তিনি সেই অসাধারণ মহিলাকে চেনার সুযোগ হারিয়েছেন যা আপনি সবসময় ছিলেন। রোহন তার মায়ের হাতে চুম্বন করে উত্তর দিল। আনন্দ উঠে শেষ ভাষণটি দিলেন। 5 বছর আগে এক সাহসী শিশু আমার জীবন বদলে দিয়েছিল। সে আমাকে মনে করিয়ে দিয়েছিল কেন আমরা নিজেদের চেয়ে বড় কিছু করতে চাই। রোহন, তুমি স্ট্যানফোর্ড যাচ্ছ ঠিকই, কিন্তু তুমি আমাদের কৃতজ্ঞতা আর বিশ্বাস সাথে নিয়ে যাচ্ছ যে তুমি পুরো বিশ্ব জয় করবে। রোহন উঠে দাঁড়াল। সে কক্ষের মানুষগুলোর দিকে তাকাল, যারা তার বেছে নেওয়া পরিবার। আমি স্ট্যানফোর্ড যাচ্ছি আপনাদের ছাড়ার জন্য নয়, বরং এটা জানার জন্য যে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান মানুষকে কিভাবে সাহায্য করতে পারি। কোনোদিন আমি একটি ফাউন্ডেশন বানাতে চাই যে আমার মতো ছেলেমেয়েদের সুযোগ দেবে যাদের প্রতিভা আছে কিন্তু সুযোগ নেই। পার্টি গভীর রাত পর্যন্ত চলল, কিন্তু সবচেয়ে আবেগঘন মুহূর্তটি এলো যখন আনন্দ শান্তিদেবী আর রোহনকে ব্যক্তিগতভাবে ডাকলেন। আপনাদের দুজনের জন্য আমার একটি প্রস্তাব আছে। আমি আপনাদের এই কোম্পানির মেজরিটি পার্টনার বানাতে চাই। রোহন আর শান্তিদেবী স্তম্ভিত হয়ে গেলেন। মিস্টার আনন্দ, এর প্রয়োজন নেই। রোহন বাধা দিল। এটি প্রয়োজন এবং এটিই ন্যায্য। আপনারা একটি কোম্পানিকে পরিবারে আর একটি আইডিয়াকে আন্দোলনে বদলে দিয়েছেন। আপনারা যা তৈরি করেছেন তার মালিক হওয়ার যোগ্য আপনারা। যখন রোহন স্ট্যানফোর্ড থেকে গ্র্যাজুয়েট হবে তখন আপনারা দুজনেই এই কোম্পানির পুরো নিয়ন্ত্রণ পাবেন। আমি একজন উপদেষ্টা হিসাবে থাকব। শান্তিদেবীর চোখে জল ছিল। আমরা আপনাকে কিভাবে ধন্যবাদ দেব? আপনারা যেমন আছেন ঠিক তেমনই থেকে এবং আমাদের গড়া আদর্শকে বাঁচিয়ে রেখে। 2 বছর পর রোহন যখন স্ট্যানফোর্ডে পড়াশোনা করছিল তখন আবার তার কাছে একটি ফোন এলো। রোহন, আমি রিচার্ডসন ইন্টারন্যাশনাল কনসাল্টিং থেকে বিল রিচার্ডসন বলছি। রোহন জানত এটি বিশ্বের অন্যতম বড় পরামর্শদাতা কোম্পানি। আমরা আপনার কোম্পানি কিনতে চাই। আমরা 500 কোটি টাকার প্রস্তাব দিচ্ছি এবং আপনি আমাদের গ্লোবাল ডিরেক্টর হবেন। 500 কোটি? এটি এমন এক রাশি যা রোহন যখন গরিব ছেলে হিসেবে লাইব্রেরিতে পড়ত কল্পনাও করতে পারত না। যখন রোহন শান্তিদেবী আর আনন্দকে এই প্রস্তাবটি জানালো, এক দীর্ঘ নীরবতা নেমে এলো। 500 কোটি বাবা? শান্তিদেবী বললেন, এই টাকা তো স্বপ্নেও ভাবা যায় না। রোহন, এই সুযোগটা তোমাকে নিতে হবে, আনন্দ বললেন। আমাদের তৈরি করা বিষয়টিকে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার এটাই সুযোগ। কখনো কখনো বড় হওয়ার জন্য সাহায্য নিতে হয়। রোহন কয়েক সপ্তাহ প্রস্তাবটি নিয়ে ভাবল, কিন্তু মুম্বাই সফরের সময় সে একটি দৃশ্য দেখল যা তাকে উত্তর দিয়ে দিল। সে দেখল একটি তরুণী সাফাই কর্মী খুব ভোরে অফিস পরিষ্কার করছে। শুভ সকাল, রোহন তাকে সম্ভাষণ জানালো। শুভ সকাল স্যার, মেয়েটি ঘাবড়ে গিয়ে উত্তর দিল। তোমার নাম কি? মায়া স্যার। তোমার কি সন্তান আছে? আমার 8 বছরের একটি ছেলে আছে স্যার। ও পড়তে চায়, কিন্তু আমার যা বেতন তাতে তা খুব কঠিন। রোহন হাসল। কাল তোমার ছেলেকে নিয়ে এসো, আমি ওর সাথে দেখা করতে চাই। পরদিন মায়া তার ছেলে অর্জুনকে নিয়ে এলো। অর্জুন জানালো সে বড় হয়ে ডাক্তার হতে চায় এবং ইন্টারনেট থেকে নিজেই ইংরেজি শিখেছে। রোহন অর্জুনের চোখে সেই একই ঝিলিক দেখতে পেল যা আনন্দ এককালে রোহনের চোখে দেখেছিলেন। অর্জুন, তুমি কি ভালো স্কুলে পড়তে চাও? বাচ্চাটির চোখ জ্বলে উঠল। আমি খুব চাই স্যার, কিন্তু মা টাকা দিতে পারবে না। যদি আমি বলি আমাদের কোম্পানির স্কলারশিপ প্রোগ্রাম আছে? মায়ার চোখ বড় হয়ে গেল। রোহন সেই মুহূর্তে বুঝতে পারল কোম্পানিটি বেছে দিলে সে ব্যক্তিগতভাবে এমন মিরাকেল করার ক্ষমতা হারিয়ে ফেলবে। বড় কর্পোরেট হাউসে নিয়ম কানুন আর আমলাতন্ত্র মানবিক সম্পর্কগুলোকে আটকে দেয়। রোহন বিল রিচার্ডসনকে ফোন করে প্রত্যাখ্যান জানাল। এটি টাকার প্রশ্ন নয় স্যার, এটি উদ্দেশ্যের প্রশ্ন। আমাদের কোম্পানি কেবল একটি ব্যবসা নয়, এটি সুযোগ দেওয়ার একটি আন্দোলন। 2 দিন পর রোহন তার সিদ্ধান্তের কথা জানালে শান্তিদেবী আর আনন্দ তাকে গর্বের সাথে গ্রহণ করলেন। স্ট্যানফোর্ড থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর রোহন স্থায়ীভাবে মুম্বাইয়ে ফিরে এলো। তার প্রথম সিদ্ধান্ত ছিল স্কলারশিপ প্রোগ্রামের বিস্তার ঘটানো। অর্জুনই ছিল এর প্রথম সুফলভোগী। ডক্টর সঞ্জয় বলেছিলেন যে এতে অনেক খরচ হচ্ছে, কিন্তু রোহন তাকে বিনম্রভাবে মনে করিয়ে দিলেন যে তার মতো আরও কত অর্জুন একটি সুযোগের অপেক্ষায় আছে। কোম্পানিটি বাড়তে থাকল এবং মুনাফার চেয়ে মানবিক মূল্যবোধকে উপরে রাখল। রোহন একটি নতুন নীতি গ্রহণ করল। প্রতিটি আন্তর্জাতিক চুক্তির জন্য কোম্পানি অন্তত একটি অভাবী পরিবার খুঁজে নিয়ে তাদের সাহায্য করবে। স্ট্যানফোর্ড থেকে ফেরার 5 বছর পর রোহন আবার বোর্ডরুমে বসা ছিল। তবে এবার উল্টো দিকে ছিল একটি 15 বছরের মেয়ে যে তার সাথে কথা বলতে চেয়েছিল। মিস্টার রোহন, আমার নাম প্রিয়া। আমার মা এই ভবনের রান্নাঘরে কাজ করেন আর আমি 5টি ভাষা বলতে পারি। রোহন হাসলেন নিজের গল্পের পুনরাবৃত্তি দেখে।
তুমি কোন কোন ভাষা পারো? হিন্দি, ইংরেজি, ফ্রেঞ্চ, পর্তুগিজ আর ইতালীয়। জার্মান শিখছি। রোহন উঠে হাত বাড়িয়ে দিলেন। টিমে তোমাকে স্বাগতম প্রিয়া। চলো দেখি আমরা একসাথে কি গড়তে পারি। ৭২ বছরে শান্তিদেবী দরজায় দাঁড়িয়ে দেখছিলেন এবং কৃতজ্ঞতায় তার বুক ভরে উঠছিল। তার ছেলে কেবল ব্যক্তিগত সাফল্যই পায়নি, সে সুযোগের একটি চক্র তৈরি করেছে যা নিজের থেকেই এগিয়ে চলেছে। ৭২ বছর বয়সে আনন্দ অফিসিয়ালি রিটায়ার্ড হলেন, তবে মাঝে মাঝে অফিসে আসতেন। তিনি দেখলেন রোহন প্রিয়াকে আন্তর্জাতিক প্রোটোকল সম্পর্কে শেখাচ্ছে। ইতিহাসের পুনরাবৃত্তি দেখে তোমার কেমন লাগছে? আনন্দ জিজ্ঞেস করলেন। আমি কৃতজ্ঞ, রোহন উত্তর দিল। আমি শিখেছি যে প্রকৃত সাফল্য তা নয় যা আপনি নিজের জন্য অর্জন করেন, বরং তা হল আপনি অন্যের জন্য কতগুলো দরজা খুলে দিচ্ছেন। আর পরবর্তী পদক্ষেপ কি? রোহন জানালার বাইরে প্রসারিত মুম্বাই শহরের দিকে তাকাল। আফ্রিকা আর এশিয়ায় বিস্তার। ওই মহাদেশগুলোতেও লাখ লাখ প্রতিভাবান তরুণ আছে, যাদের কেবল একটি সুযোগ দরকার। সহজ হবে না এটি। সহজ তো কখনোই ছিল না, রোহন হাসল। কিন্তু যখন সঠিক পরিবার সাথে থাকে, তখন সবকিছুই সম্ভব। সে রাতে শান্তিদেবী, আনন্দ আর রোহন সেই একই রেস্তোরাঁয় রাতের খাবার খেলেন, যেখানে ১ দশক আগে প্রথম জয় উদযাপন করেছিলেন। আপনার কি কোনো আফসোস আছে? আনন্দ জিজ্ঞেস করলেন। আমার আফসোস যে নিজের মূল্য বুঝতে আমার অনেক বছর লেগে গেল, শান্তিদেবী বললেন। কিন্তু আমি কৃতজ্ঞ যে আমি এমন একটি ছেলে পেয়েছি যে সবসময় মানুষের মূল্য বুঝেছে। আমার আফসোস যে ভিন্ন মানুষদের সুযোগ দিতে আমি দ্বিধাবোধ করেছিলাম, আনন্দ বললেন। আর রোহন তার মা আর আনন্দের দিকে তাকিয়ে বললেন, আমার কোনো আফসোস নেই। প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আজ এখানে নিয়ে এসেছে, এবং আমাদের এখানেই থাকা উচিত ছিল। গল্পটি এখানেই শেষ হলো। সংগ্রাম এবং স্বীকৃতির এই অসাধারণ গল্পটি আপনার কেমন লেগেছে? রোহন যখন বোর্ডরুমে নিজের সাহসিকতা দেখিয়েছিল, নাকি আনন্দ যখন বাচ্চাটির মধ্যে নিজের অতীত খুঁজে পেয়েছিলেন? কোন মুহূর্তটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে? কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প মিস না করেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।